চলো আমি রেকর্ডিংটা স্টার্ট করলাম। চলো, তাহলে আগের দিন আমরা ভেরিস্টেমেটিক টিস্যু এবং পার্মানেন্ট টিস্যু এগুলো কি টাইপ, এগুলোর অরিজিন কোথা থেকে কেমনভাবে তৈরি হয়, এইসব জিনিস নিয়ে আমরা পড়েছিলাম। এবং প্রাইমারি এবং সেকেন্ডারি এই যে দুটো তাদের অরিজিন, সেটা সম্পর্কে আমরা ভালো করে জেনেছিলাম। আজকে আমরা এই যে মেরিস্টেমেটিক টিস্যুকে বিভিন্ন ধরনের বিজ্ঞানী কীরকমভাবে ভেঙেছেন তার গল্প পড়ব, ঠিক আছে? তো একজন এনসিয়েন্ট বিজ্ঞানী এবং বিখ্যাত বিজ্ঞানী যার নাম ছিল হ্যাবার্টল্যান্ড। এই হ্যাবার্টল্যান্ডের কি রয়েছে, এই অ্যানাটমি সম্পর্কে অনেক রকমের কাজ রয়েছে। তো এই হ্যাবার্টল্যান্ডের আমরা একটা ক্লাসিফিকেশন পড়বো যে তিনি মেরিস্টেমেটিক টিস্যুকে, আমরা এখনও পার্মানেন্ট টিস্যুতে পৌঁছাইনি, আমরা মেরিস্টেমেটিক টিস্যুকেই আমরা তার অরিজিনের উপর ভিত্তি করে ভাগ করলাম, অরিজিন এবং ডেভেলপমেন্টের উপর ভিত্তি করে ভাগ করলাম। প্রাইমোর্ডিয়াল মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম এবং সেকেন্ডারি মেরিস্টেম তার পজিশনের উপর ভিত্তি করে ভাগ করলাম, এপিক্যাল, ইন্টারক্যালারি আর ল্যাটারাল। এবার এই হ্যাবার্টল্যান্ড বা আমি আরও যাদের বিজ্ঞানীর নাম বলবো, তারা কি করেছেন, এই মেরিস্টেমেটিক টিস্যুকে তাদের বিশেষ করে ফাংশনাল অ্যাসপেক্টের উপর ভিত্তি করে ভাগটা করেছেন। মন দিয়ে শোনো আমার কথাটা। হ্যাবার্টল্যান্ডের কাজ তোমরা যখন অ্যানাটমিতে পড়বে, বেশিরভাগ ক্ষেত্রে হ্যাবার্টল্যান্ডের অ্যানাটমিতে কাজ মেকানিক্যাল টিস্যুর ক্ষেত্রেও তোমরা পড়তে পারবে, মানে মেকানিক্যাল টিস্যুর ক্ষেত্রেও তিনি কিছু কথা বলেছেন। এবং তার পুরো অ্যাসপেক্টটা, মানে তার কাজ করার, হ্যাবার্টল্যান্ডের পুরো যে মানে রিসার্চ ওয়ার্কটা ছিল, সেটা কিন্তু কাজের উপর ভিত্তি করেছিল। মানে তিনি সবসময় এটাকে প্রাধান্য দিতেন যে কোন টিস্যুটা কি কাজ করছে, এবং তার মানে তার মতামত অনুযায়ী বলছে একটা টিস্যু যেটা কাজ করছে এবং সেই টিস্যুটা একটা বিশেষ টিস্যু বলেই সেই নির্দিষ্ট কাজটা করতে পারছে, এবং সেই টিস্যুটার অরিজিনটাও আলাদা তার মতে। তো তিনি তার মতন করে কি করেছিলেন, টিস্যুর ক্লাসিফিকেশন করেছিলেন, ঠিক আছে? তো নামটি বড় গুরুত্বপূর্ণ, বারবার বলছি, যেহেতু আমরা বটানিরই পরীক্ষা দেবো তাই এই নামগুলো একটু গুরুত্বপূর্ণ হয়ে যায়। নাম হচ্ছে কি বলতো, হ্যাবার্টল্যান্ড। হ্যাবার্টল্যান্ড মোটামুটি 1890 সালে তিনি তার একটা মানে রিসার্চ পেপার তিনি প্রকাশ করেছিলেন, এবং তিনি মেরিস্টেমেটিক টিস্যুকে তিন ভাগে ভেঙেছিলেন। মানে তিনটা আর কি জয়েন করছে, যে জয়েন করতে হবে, ঠিক আছে চলো। তো তিনি মেরিস্টেমেটিক টিস্যুকে তিন ভাগে ভেঙেছিলেন। একটার নাম হচ্ছে প্রোটোডার্ম, একটু মন দিয়ে শুনবো আমরা কি জিনিস, কেন এই নামগুলো করেছিলেন। একজনের নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম, তোমরা জানো, আমি জানি আশা করি, প্রোক্যাম্বিয়াম। আরেকটার নাম হচ্ছে কি বলতো, গ্রাউন্ড টিস্যু। আরেকটার নাম হচ্ছে কি, গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে? তো তিনি এই রকম ভাবে, মানে এখানে গ্রাউন্ড টিস্যু লিখছি কেন, গ্রাউন্ড মেরিস্টেম লিখবো, তারপর এখানে গ্রাউন্ড টিস্যু লিখবো, সরি। তো গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে? দেখো মন দিয়ে শোনো। তো আমি আরও বললাম যে তিনি কাজের উপর বেশি গুরুত্ব দিতেন। তো তার মত অনুযায়ী যে প্রোটোডার্ম নামক যে মেরিস্টেমটা, সে নাকি কি দেয়, আমাদের যত ডার্মিস লেয়ার আছে, মানে যত ত্বক আছে, মানে মোদ্দা কথা আমরা লিখেই দিতে পারি যে এপিডার্মিস ইজ গিভেন বাই দ্য প্রোটোডার্ম, ঠিক আছে? আচ্ছা, প্রোক্যাম্বিয়াম কি দেয়, প্রোক্যাম্বিয়াম নাকি এ দেয় ভাস্কুলার বান্ডিল। কি দেয় নাকি এ, ভাস্কুলার বান্ডিল, এবং সাথে যদি তোমার ক্যাম্বিয়াম থাকে তাহলে সেটাও প্রোক্যাম্বিয়ামই তৈরি করে, ঠিক আছে? তো ভাস্কুলার বান্ডিল এবং ভাস্কুলার বান্ডিলের যে অ্যাক্সেসরিজ যেগুলো রয়েছে, মাঝে যাদের কথা পড়ছে, সেই সবগুলোর দায়িত্বকার প্রোক্যাম্বিয়াম। আর বাকি যা কিছু বেঁচে রইল, ঠিক আছে, তাদেরকে নাকি একসাথে বলা হয় গ্রাউন্ড টিস্যু। মন দিয়ে বোঝো, আমরা দেখবে টিস্যু সিস্টেম আমরা পড়বো, আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। তো আমরা তিনটে টিস্যু সিস্টেমের কথা বলি। একটা হচ্ছে এপিডার্মাল টিস্যু সিস্টেম, সেখানে এপিডার্মিস এবং এপিডার্মিসের মতন কিছু জিনিস যারা হয়তো মডিফায়েড একটু, তাদের গল্প পড়বো। এপিডার্মাল টিস্যু সিস্টেমে আমরা স্টোমাটার গল্প পড়বো, মানে গার্ড সেলের গল্প পড়বো, ঠিক আছে? বলবো এই গার্ড সেলগুলোই হচ্ছে কি, ওগুলো অ্যাকচুয়ালি দে আর দ্য এপিডার্মাল সেল, বাট দে আর মডিফাইড, ঠিক আছে? তো তার গল্প পড়বো। তো এই যে সিস্টেমটা, সেটাকে বলবো এপিডার্মাল টিস্যু সিস্টেম। আরেকটা টিস্যু সিস্টেম যেটাকে বলবো ভাস্কুলার টিস্যু সিস্টেম, এখানে আমরা জাইলেমের গল্প পড়বো, জাইলেমের কম্পোনেন্টসের গল্প পড়বো, আমরা ফ্লোয়েমের গল্প পড়বো, মাঝখানে ক্যাম্বিয়ামের গল্প পড়বো। তো দে অল টুগেদার কনস্টিটিউট
কনস্টিটিউট দ্য ভাস্কুলার টিস্যু সিস্টেম। সেখানে আমরা পড়বো কোথায় ওপেন, কোথায় ক্লোজড, ঠিক আছে, কার ভাস্কুলার বান্ডেলের অ্যারেঞ্জমেন্ট কীরকম, এই সমস্ত জিনিসপত্র পড়বো। আর বাকি যে জিনিসগুলো আমাদের রয়ে গেল, মানে বাকি যে জিনিসগুলো বলতে আমার বক্তব্য হাইপোডার্মিস, আমি একদম নাম ধরে ধরে পড়াচ্ছি যাতে কারো অসুবিধা না হয় কনসেপচুয়ালি। হাইপোডার্মিসের পর আমরা পড়বো কি বলতো, যে কর্টেক্স, ঠিক আছে, কর্টেক্সের পর আমরা পড়বো কি পড়বো, এন্ডোডার্মিস, ঠিক আছে, কি পড়ছি আমরা, এন্ডোডার্মিস। তারপরে আমরা যেটা পড়ছি পেরিসাইকেল, ঠিক আছে, তারপরে আমরা যেটা পড়ছি পিথ, পিথ মানে হচ্ছে মেডুলা, পিথকে অনেকে মেডালা বলা হয়, ঠিক আছে, মেডুলা বা মেডালা যাই উচ্চারণ করো অসুবিধা নেই। আরেকটা হচ্ছে মেডুলারি রে বা পিথ রে, ঠিক আছে, মেডুলারি রে বা অবলিক পিথ রে লিখে দিলাম। তো এই যে জিনিসগুলো পড়ে রইলো, তো এরা কনস্টিটিউট করে গ্রাউন্ড টিস্যু। এদেরকে আমি বলবো যে এ গ্রাউন্ড টিস্যু তৈরি করছে, মানে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, পিথ বা হাইপোডার্মিসের মধ্যে কিছু একটা তৈরি করছে। এদের সবাইকে আমি কি বলতে পারি, যে দে আর দ্য গ্রাউন্ড টিস্যু। ব্যাস, এখানে কি গ্রাউন্ড টিস্যু শেষ হয়ে গেল? না, আমি আরও অ্যাড করব, যে আমরা মনে করো ফ্রুট দেখছি, আমরা কি দেখছি মনে করো, ফ্রুট দেখছি, তো ফ্রুটের যেটা পাল্প, মানে যেটা ফ্রুটের পাল্প মানে হচ্ছে ফ্রুটের ভেতরে যে টিস্যুটা থাকে, দিস ইজ অলসো গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে, এর মধ্যেই পড়বো। ঠিক আছে, আমরা ফ্লাওয়ার যেখানে পড়ছি, ফ্লাওয়ারের যে পার্টগুলো রয়েছে সেগুলোও গ্রাউন্ড টিস্যু, ঠিক আছে, এর মধ্যে মেরিস্টেম রয়েছে বাবা, ফ্লাওয়ারের মধ্যেও মেরিস্টেম থাকতে পারে। তো এইগুলোকে আমরা সবগুলোকে গ্রাউন্ড টিস্যুর আন্ডারে কনসিডার করব। মানে হচ্ছে এপিডার্মিসকে তুমি বাদ দিয়ে দাও এবং ভাস্কুলার টিস্যুকে তুমি বাদ দিয়ে দাও, তারপরে তোমার কাছে যা কিছু বেঁচে রইলো অল সবাইকে আমি কি বলবো, গ্রাউন্ড টিস্যুর মধ্যে ঢোকাবো। তাহলে গ্রাউন্ড মেরিস্টেম কি করছে নাকি, এই সবাইকে নেওয়া মানে তৈরি করার দায়িত্ব নিচ্ছে। তো হ্যাবার্টল্যান্ড এই তিনটে ক্লাসিফিকেশন করে গেছিলো এবং ক্লাসিফিকেশনটা বড্ড গুরুত্বপূর্ণ, এই হ্যাবার্টল্যান্ডের ক্লাসিফিকেশনটা, যে তিনি মেরিস্টেমকে ভাগে ভেঙে গেছিলেন, তিনি মেরিস্টেমকে 3 ভাগে ভেঙে গেছিলেন, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, ঠিক আছে, এটা বড্ড গুরুত্বপূর্ণ। এবং তোমাদেরকে বলে রাখি, এটা ছাড়াও আমরা বিভিন্ন রকমের থিওরি পড়বো, যেমন হিস্টোজেন থিওরি পড়বো, এপিক্যাল সেল থিওরি পড়বো, এখানে অনেক বিজ্ঞান অনেক কথা বলেছেন, কিন্তু তবুও এই হ্যাবার্টল্যান্ডের ক্লাসিফিকেশনটা হচ্ছে ওয়াইডলি অ্যাকসেপ্টেড একটা ক্লাসিফিকেশন সিস্টেম অন মেরিস্টেম, মানে রিগার্ডিং মেরিস্টেম। বোঝাতে পেরেছি? হ্যাবার্টল্যান্ডের আরও অনেক অ্যানাটমিতে কাজ রয়েছে। এরপরে নেক্সট আমরা যেটা যাব, আরও এমনি ভাগ করা আছে, এখানে কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর কথা উল্লেখ করা নেই, ঠিক আছে। তো আমরা কি করব, যে এই যে মেরিস্টেমের যে সেলসগুলো রয়েছে, মানে যে মেরিস্টেমেটিক টিস্যুস যেগুলো রয়েছে, তাদের যে কম্পোজিং সেলসগুলো, তাদের প্লেন অফ ডিভিশন, তারা কোনভাবে ডিভাইড করে, তাদের প্লেন অফ ডিভিশনের উপর ভিত্তি করে আমরা আবার তাদেরকে ভাগে ভাগ করব, যে আমরা 3 ভাগে ভাগ করব। একটার নাম হচ্ছে কি বলতো, মাস মেরিস্টেম। কি নাম? মাস মেরিস্টেম, ঠিক আছে। আরেকটার নাম হচ্ছে কি বলতো, রিব মেরিস্টেম, ঠিক আছে। এদের নাম হচ্ছে ফাইল মেরিস্টেম। মন দিয়ে বুঝবে, এগুলো জায়গাগুলো যদি কোথাও অসুবিধা আছে আমাকে বলবে। রিব মেরিস্টেম আর এটাকে আমরা কি বলি, ফাইল মেরিস্টেম, ঠিক আছে। এইগুলো আমি কেন পড়াচ্ছি, কারণ এইগুলো থেকেই শর্ট কোশ্চেন দেবে, মানে ডিরেক্টলি তোমাকে বলবে না, তোমাকে একটা অর্গান দিয়ে দিল, বলো তো এপিডার্মিস কোন মেরিস্টেম থেকে জেনারেট হয়। তো তোমাকে এই কনসেপ্টটা তুমি যদি না রাখো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে। তাহলে মাস মেরিস্টেম, রিব মেরিস্টেম এবং 3 নাম্বার যে মেরিস্টেমটা আমরা পড়বো, মাস পড়লাম, রিবটাকেই বলা হয় ফাইল মেরিস্টেম, ঠিক আছে। আরেকটাকে আমরা কি বলবো, প্লেট মেরিস্টেম। কি নাম? প্লেট মেরিস্টেম। বোঝাতে পেরেছি? দেখো এবার মন দিয়ে শোনো, এই প্লেন অফ ডিভিশনকে তোমাকে যদি বুঝতে হয় তাহলে দুটো টার্মের সাথে তোমার পরিচিতি থাকতে হবে। একটা হচ্ছে অ্যান্টিক্লিনাল ডিভিশন। কি নাম? অ্যান্টিক্লিনাল ডিভিশন। আরেকটা হচ্ছে কি পেরিক্লিনাল ডিভিশন। তোমরা আমাকে আগে বলো, এগুলো তোমরা জানো কাকে অ্যান্টিক্লিনাল ডিভিশন বলে, কাকে পেরিক্লিনাল ডিভিশন বলে? জানো তো? বোঝো তো? যদি বোঝো তাহলে তোমার এই জিনিসগুলো আর একটুও ঝামেলা করবে না, খুব ইজিলি কাজ হয়ে যাবে। বোঝা গেছে? স্যার ডিভিশনগুলো একবার বলে দিন। হ্যাঁ, আমার দেখবে একটা ভিডিও, হয়তো আমার রিসেন্ট অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনালের মনে হয় ওই ফার্স্ট সেমের জন্য করা পাবলিক ভিডিওই আছে, তো সেটা তোমরা একটু চেক করে নিও। হ্যাঁ, সেখানে আমি মানে ওই ফার্স্ট সেমদেরকে কেমনভাবে বলতে আমি সেই জিনিসটা বলছি, তোমাদের তো আর এখন আমি এতটা বলবো না, কারণ এটা অনেকটা লেন্দি জিনিস, একটা কনসেপচুয়াল জিনিস, এগুলো বুঝতে হবে। তো দেখো, আমরা মনে করো এরকম একটা সেল রয়েছে, তো এই সেলটাকে আমরা বলি, যদি এই রকম একটা প্লেনে সে ডিভাইড করে, মানে এই রকম একটা তার যদি ওয়াল পড়ে, এই ওয়ালটাকে আমরা কি ওয়াল বলি? কি ওয়াল বলি?
বলো। আচ্ছা, এরকম একটা সেল, আমি পাশে আরেকটা সেল আঁকছি, দেখো এইরকম, বলতে হবে, মুখে বলতে হবে, লজ্জা করলে চলবে না। এইরকম একটা ওয়াল পড়লো, তো এটা কি ওয়াল? দুটো ওয়ালকে কি ওয়াল বলি আমরা? প্রথমটা, এটা 1 নাম্বার ছবি, এটা 2 নাম্বার ছবি। এই 1 নম্বরটা স্যার হরাইজন্টাল আর 2 নম্বরটা স্যার ভার্টিক্যাল। এটা হচ্ছে ট্রান্সভার্স বা হরাইজন্টাল বলতে পারো। 2 নাম্বারটা হচ্ছে কি, ভার্টিক্যাল। দেখো, এই যে শব্দগুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে দিজ আর দ্য লুজ ওয়ার্ডস। এগুলোকে একটু ভালোভাবে যদি ব্যাখ্যা করি তাহলে, মানে ভালোভাবে মানে কি, সব কিছুকে একসাথে কনসিডারেশনে নিয়ে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে যে ডিভিশনগুলো হয় সেটার নাম হচ্ছে অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল। দেখো, তো প্রথমে বলবো যে এই যে সেলটা রয়েছে, এই সেলটা অ্যাকচুয়ালি কোন অর্গানের মধ্যে রয়েছে। তাহলে আমরা প্রথমে কাকে কনসিডার করব, যে সেলটা কোন অর্গানের মধ্যে রয়েছে। মনে করো সেটা, মনে করো কিসের সেল, মনে করো একটা শুটের সেল। ঠিক আছে, মনে করো এটা হচ্ছে, মানে এটা হচ্ছে শুট, বা ধরে নাও রুট একই জিনিস। তো শ্যুটটা মনে করো কেমনভাবে ওরিয়েন্টেড, এটা আমাকে দেখতে হবে যে শ্যুটটা ওপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে, এবার এখানে তোমার কি রয়েছে, এইরকম সেলটা রয়েছে, শ্যুটের মধ্যে একটা সেল রয়েছে। এবার শ্যুটে কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে, শ্যুট নিচ থেকে এরকম ওপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা হচ্ছে শ্যুটের ওরিয়েন্টেশন। অ্যাম আই ক্লিয়ার হোয়াট আই এম গোয়িং টু সে? যে আমি ওরিয়েন্টেশন দেখবো যে শ্যুটটা কেমনভাবে বৃদ্ধি পাচ্ছে। এই ওরিয়েন্টেশন দেখে এরপর যদি আমি দেখি যে আমার এই রকমভাবে কি হলো, ডেভেলপ করলো, যে ওয়ালটা তৈরি হলো, সেই ওয়ালটা কেমন পড়লো, এই রকম পড়লো। অ্যাম আই ক্লিয়ার? বোঝাতে পেরেছি যে কি হলো, আমার ওয়ালটা কেমনভাবে পড়লো, যে এই রকমভাবে পড়লো। বোঝাতে পেরেছি? তাহলে এই ডিভিশনটাকে তো আগের নিয়ম অনুযায়ী আমাকে ট্রান্সভার্স ডিভিশন বলা আছে। তুমি বলো ট্রান্সভার্স, আমার কোনো আপত্তি নেই। শুধু আমি এখানে একটা জিনিস দেখব, যে এটা কেমনভাবে ওয়ালটা পড়েছে। বলছে যদি ওয়াল ফরমেশনটা, যদি নতুন ওয়ালটা কি হয়, যে যেটা অর্গান, অর্গানের যেটা প্লেন বা অর্গানের যেটা ওরিয়েন্টেশন, মন দিয়ে বোঝো, ঠিক আছে, অর্গানের যেটা প্লেন বা অর্গানের যেটা ওরিয়েন্টেশন, সেই ওরিয়েন্টেশনের সাথে যদি কত ডিগ্রিতে পড়ে বাবা, 90 ডিগ্রিতে পড়ে, তাহলে সেটাকে কি বলা হয়, অ্যান্টিক্লিনাল ডিভিশন বলা হয়। তাকে সেটাকে কি বলা হয়, অ্যান্টিক্লিনাল ডিভিশন। তুমি যেদিকে ইচ্ছা তুমি 90 ডিগ্রি করতে পারো। ঠিক আছে, যেমন ভাবে তুমি 90 ডিগ্রি করতে পারো, যে এইরকম একটা সেল রয়েছে, সেলটাকে 3 ডাইমেনশনালি ভেবে নাও, যে এইরকম একটা সেল রয়েছে, সেই ওয়ালটাকে তুমি যেমন ভাবে কত ডিগ্রিতে ফেলছো, এইটা শুট, এটার সাথে তুমি কত ডিগ্রিতে ফেলছো বলতো, 90 ডিগ্রিতে ফেলছো, মানে এইরকম ফেলো না, এরকম ফেলে দাও। ঠিক আছে, তো যদি এইরকম তুমি 90 ডিগ্রিতে ফেলো, তাহলে যেটা তৈরি করে সেটা তার অ্যান্টিক্লিনাল, সেটাকে অ্যান্টিক্লিনাল ডিভিশন বলা হয়। এম আই ক্লিয়ার? এবং এই অ্যান্টিক্লিনাল ডিভিশনের ফলে গাছটা হয়তো উচ্চতায় বাড়ছে। অ্যান্টিক্লিনাল ডিভিশনের ফলে গাছটা কি হলো, দেখো এই নিচে একটা সেল চলে গেল, মানে কি হয়ে গেল, এখানে একটা সেল, এখানে আরেকটা সেল, দুটো সেল হয়ে গেল। কথা, ডিভিশনের তো মানেই হচ্ছে তো একটা সেল থেকে দুটো সেল তৈরি হবে, এটাই তো ডিভিশন। তো এইরকমভাবে দুটো সেল তৈরি হলে এবং এটা গাছকে কি করলো, উচ্চতা বৃদ্ধি করালো। তো আমার অ্যান্টিক্লিনাল কথাটা কেন এলো, যে গাছের যেটা, যে অর্গানে সেলটা আছে, সেই অর্গানের যা ওরিয়েন্টেশন, সেটার কত ডিগ্রিতে পড়লো, 90 ডিগ্রিতে পড়লো। ঠিক আছে, বোঝাতে পারলাম? পেরিক্লিনাল ডিভিশন মানে কি, বলছে মনে করো এই যে এইরকম একটা শ্যুট আছে, ধরে নাও আমি সেমই আঁকছি, এই শ্যুটটা, তো এখানে একটা সেল ছিল, সেম শ্যুটের মধ্যে এরকম একটা সেল ছিল। এবারে বলছে কীরকম প্লেনটা হলো, এবারে ওয়ালটা পড়লো ঠিক এই রকম। ওয়ালটা কেমন পড়লো, এবারে যেটা অর্গানের যেটা ওরিয়েন্টেশন ছিল, সেই অর্গানের ওরিয়েন্টেশনের সাথে প্যারালালি পড়লো। ঠিক তো, অর্গানের ওরিয়েন্টেশন এইরকম ছিল, তাইলে এখানে পড়বো যে অর্গানের যেটা প্লেন, সেই প্লেন বা ওরিয়েন্টেশন যাই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। অর্গানের যেটা প্লেন বা ওরিয়েন্টেশন, সেই প্লেনের সাথে কত, প্যারালাল পড়লো। প্যারালাল পড়লো মানে কত, সেই প্লেনের, মানে অর্গানের প্লেনের থেকে 180 ডিগ্রিতে পড়লো, মানে অর্গানের প্লেনের সাথে তার কত, মানে সে কোন অ্যাঙ্গেলে পড়লো, 180 ডিগ্রি। তো প্যারালাল দুটো সেল ইয়ের মধ্যে তো 180 ডিগ্রি হয়। কত ডিগ্রিতে পড়লো, মানে অর্গানটা যে প্লেনে আছে, ওয়ালটাও সেই প্লেনেই পড়লো। বোঝাতে পেরেছি? এর ফলে কি হলো বলো তো, গাছটা কি উচ্চতায় বাড়লো? হ্যাঁ, এর ফলে গাছটা কি উচ্চতায় বাড়লো? বলছে না। এর ফলে কি হলো, যে যে অর্গানটা আছে, সেই অর্গানটা কি হলো, ঠিক হলো। গান
অর্গানটা কি হলো, ঠিক হলো, আর একটু মোটা হলো, কথাটা বোঝাতে পেরেছি। আর এখানে কি হলো, এইখানে কি হলো, হাইট ইনক্রিজ হলো, কি হলো এখানে, হাইট ইনক্রিজ হলো। এখানে কিন্তু হাইট ইনক্রিজ হলো না, এখানে অর্গানটা কি হলো, মোটা হয়ে গেল। তো এটাকে বলা হচ্ছে পেরিক্লিনাল ডিভিশন। এবারে মনে করো কে করলো, যে এই যে স্যুটটা ছিল যেটা এরকম সোজা উপরের দিকে বাড়ছিল, সেটাকে কেউ ঠেলে এরকম করে শুইয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো তো ট্রান্সভার্স আর ভার্টিক্যালটা যেটা আমরা বলতাম যে কথাগুলো, সেগুলো একটু উল্টে যাবে। যদি মনে করো এই সেলটা এইরকমই আছে, দেখো এই সেলটাকে কি করলাম, এই সেলটাকে এইরকমই রাখো, আর এর ওয়ালটা কেমন পড়েছিল, এও তাইলে এরকম উল্টে যাবে, তাই তো। দেখো আমাকে এইটা এইখানে যদি বলতে বলে, বলো তো এটা ট্রান্সভার্স না ভার্টিক্যাল, তুমি কি বলবে বলো তো। এই ডিভিশনটা এখানটা এটা ট্রান্সভার্স না ভার্টিক্যাল, কি বলবে, কি বলবে এখানে, ভার্টিক্যাল ভার্টিক্যাল বলবে। দেখো আমি যেই শুইয়ে দিলাম, এটা কি হয়ে গেল তোমার, এখানে এখানে ছবি ট্রান্সভার্স হয়ে গেল। তাহলে ট্রান্সভার্স আর ভার্টিক্যালের কথা বলার মধ্যে লুজনেস আছে, এটার মধ্যে কোনো কি বলতো অর্গান মর্গান এসব জিনিসকে আমরা কনসিডার করছি না, শুধুমাত্র আমরা কি বলতো রাফলি বা ভগলি ওপর আমরা একটা ট্রান্সভার্স আর ভার্টিক্যাল বলে বেরিয়ে চলে যাচ্ছি। কিন্তু যখন আমরা সত্যি সত্যি অর্গানের প্লেনের সাথে আমরা যে ওয়ালটা পড়ছে তাকে যদি আমরা কি করি, একসাথে তাকে যদি কনসিডার করার চেষ্টা করি, বা অর্গানের প্লেনের সাথে রিলেট করে যদি ওয়ালের মানে লেট ডাউনের অবস্থাটাকে আমরা ব্যাখ্যা করি যে কেমনভাবে ওয়ালটা কি অ্যাঙ্গেলে পড়ছে, তখন আমাদের যে কথাটা আসে, একটার নাম হচ্ছে অ্যান্টিক্লিনাল আর একটার নাম হচ্ছে পেরিক্লিনাল। দেখো এখানেও এটা কি ছিল বাবা, পেরিক্লিনালই ছিল, আর এখানেও এটা কি আছে, পেরিক্লিনালই আছে। অর্গানের যেটা প্লেন, যেভাবে অর্গান বাড়ছে তার সাথে প্যারালালি পড়ছে। এম আই ক্লিয়ার, হ্যাঁ স্যার। বোঝাতে পেরেছি। এবার দেখো এরপরে এর এর রেজাল্টটা কি, যেটা আমাদেরকে বুঝতে হবে। বলছে মনে করো এই রকম সেল ছিল, দেখো সেলগুলো আঁকাই আছে সুন্দর করে, হ্যাঁ আমাকে খাটতে কম হচ্ছে, এরকম সেল ছিল, ঠিক, এরকম সেল ছিল, বোঝাতে পেরেছি। তো আমি সেম আর একটা কপি করে নিচ্ছি, আমার সুবিধা হবে। ও হ্যাঁ না, হ্যাঁ চলো, হয়ে গেছে। তো আমি কি করলাম, এই সেলগুলোকে আমি অ্যান্টিক্লিনাল ডিভিশন করলাম, কি করলাম, অ্যান্টিক্লিনাল ডিভিশন করলাম। বলছি যদি অ্যান্টিক্লিনাল ডিভিশন হয় না, তাহলে কি হবে, এই যে সেলের সংখ্যা তো বাড়বে, ডিভিশন মানে তো সংখ্যা বাড়বে। তাহলে সেলগুলো প্রথমে কতগুলো ছিল, 1 2 3 4 5টা সেল ছিল। দেখো আফটার ডিভিশন কতগুলো সেল হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো এই যে ডিভিশনটা, সেটার নাম হচ্ছে কি বলতো, অ্যান্টিক্লিনাল ডিভিশন। কি নাম, অ্যান্টিক্লিনাল ডিভিশন। তো অ্যান্টিক্লিনাল ডিভিশনে কি হয়েছে, যেটা অর্গানের প্লেন, আমি একই কথা লিখছি যে অর্গানের প্লেনের সাথে কত ডিগ্রিতে ওয়াল তৈরি হয়েছে, যে ওয়াল ফরমেশন হয়েছে সেটা কত ডিগ্রিতে হয়েছে, 90 ডিগ্রিতে হয়েছে। এর ফলে কি হয়েছে, সেলের সংখ্যা তো বেড়ে গেছে। ভালো কথা, চলো আমরা একটু পেরিক্লিনাল ডিভিশনটা দেখে নিই, তাইলে আমরা বুঝতে পারবো আমি কি বলতে চাইছি। এরপরে আসছে মানে পেরিক্লিনাল ডিভিশন, এখানে ওয়ালটা এইরকম ভাবে পড়েছে, হুম, দেখো ছিল কতগুলো সেল, 5টা সেল, এখন কতগুলো হয়ে গেছে, 10টা। এখানে এখানে 6, এটা 7, এখানে 8, এখানে 9, এখানে 10। তো এটাকে আমরা কি বলছি, দিস ইজ আওয়ার পেরিক্লিনাল ডিভিশন, দিস ইজ আওয়ার পেরিক্লিনাল ডিভিশন। এখানে কি হয়েছে, যে অর্গানের যেটা প্লেন, অর্গানের প্লেনের সহিত কত ডিগ্রিতে পড়েছে, 180 ডিগ্রিতে পড়েছে, মানে কিসে, প্যারালাল পড়েছে। আর অ্যান্টিক্লিনালে কিসে পড়েছে, রাইট অ্যাঙ্গেলে পড়েছে। রাইট অ্যাঙ্গেল মানেই হচ্ছে 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেলে পড়েছে। তো দুটোর ফলে কি হয়েছে, ঠিক আছে, যেহেতু নতুন ওয়াল ফরমেশন হয়েছে, সেটা কিসে হয়েছে, তোমার প্যারালালি হয়েছে। দুটোর মধ্যে পার্থক্যটা কি হলো, বলছে পেরিক্লিনাল ডিভিশন যদি কোথাও হয়ে থাকে না, তাহলে কি হবে বলতো, লেয়ারের ইনক্রিজ হবে। তাইলে কি হবে, লেয়ারের লেয়ার ইনক্রিজ করবে, আমি বোঝাচ্ছি কি বলছি। আর অ্যান্টিক্লিনাল ডিভিশনে কোনো দিনের জন্য লেয়ার ইনক্রিজ করবে না। মানে গল্পটা কি, দেখো যদি যদি ছবিটাকে আঁকি, প্রথম ছবিটা কেমন ছিল আমার, ঠিক এই রকম ছিল না, এই রকম ছিল না প্রথম ছবিটা, সেই ছবিটাই কেমন হয়ে দাঁড়িয়েছে, এই রকম হয়ে দাঁড়িয়েছে। দেখো প্রথম যে ছবিটা, সেখানে মনে করো 5টা ঘর আছে, 1 2 3 4 5, 5টা ঘর। তাহলে আমি যদি সেই বিল্ডিং হিসেবে ভাবি, তাহলে এটা হচ্ছে একতলা বিল্ডিং, যেখানে কতগুলো রুম আছে, 5টা রুম আছে, ঠিক আছে। আফটার ডিভিশন কি হয়ে গেল,
ওই একতলা বিল্ডিংই রইলো, কিন্তু তার ঘরের সংখ্যা কতগুলো হয়ে গেল? 10খানা। বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি? যেটা হ্যাঁ স্যার। প্লেন তার থেকে 90 ডিগ্রিতে পড়লো, কিন্তু এখানে কি হলো, 5টা সেলই ছিল, কিন্তু পেরিক্লিনাল ডিভিশন হওয়ার ফলে কি হলো, 10টাই রুম হলো, কিন্তু ঘরটা গোটা বিল্ডিংটা কতলা হয়ে গেল? 2তলা হয়ে গেল। কথাটা বোঝাতে পেরেছি? এটা হচ্ছে পেরিক্লিনাল, এটা হচ্ছে অ্যান্টিক্লিনাল। তাহলে অ্যান্টিক্লিনাল ডিভিশনের লেয়ার ইনক্রিজ কিন্তু কোনোদিন করবে না, ঠিক আছে? সেলের নাম্বার তো বাড়বেই। তাহলে যদি মনে করো কোনো ওয়ান সেল লেয়ার থিক, মনে করো কোনো একটা জিনিস বানাতে চাইছে, এইরকম একটা বড় চওড়া এরকম একটা জিনিস বানাচ্ছে যার মধ্যে একটাই সেল আছে, মানে মানে একটা সেলেরই লেয়ার আছে। আমি কথাটা বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি? একটা সেলেরই এরকম লেয়ার আছে, তাহলে আমি কোন ডিভিশন করব বলো তো? তাহলে আমি কি ডিভিশন করব? মনে করো আমাকে একটাই সেল থেকে আমাকে এই রকম একটা সেলের একটা 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 কি বানাতে হবে, একটা ওয়ান সেল লেয়ার থিক একটা কি বানাতে হবে, একটা টিস্যু বানাতে হবে। বোঝা গেছে? আমি লিপ বানাবো, মনে করো লিপ তো চওড়া জিনিস, তাহলে তাকে আমি ওয়ান সেল লেয়ার থিক বানাবো, বা মনে করো আমি এপিডার্মিস বানাবো, আমি একটাই সেল থেকে কি বানাবো, এপিডার্মিস বানাবো। এপিডার্মিস হচ্ছে ওয়ান সেল লেয়ার থিক। বোঝাতে পেরেছি? তো আমি কেমন করে বানাবো? আমি এদেরকে অ্যান্টি ক্লিনাল ডিভিশন করতে বলবো। কি বলবো? অ্যান্টি ক্লিনাল ডিভিশন করতে বলবো, এবং অনেকগুলো ফেসে ডিভিশন করতে বলবো, যে প্রথমটা এরকম হলো, এরকম হলো, এরকম হলো, সব অ্যান্টি ক্লিনাল ডিভিশন। তাহলে অ্যান্টি ক্লিনাল ডিভিশন যদি হয়ে থাকে, তাহলে জীবনে কিন্তু কি বাড়বে না, লেয়ার বাড়বে না। মানে একটা সেল থেকে ওয়ান সেল লেয়ার থেকে কি তৈরি হবে, একটা সেলের মাস তৈরি হবে। বোঝাতে পেরেছি? যদি আমাকে একে বলা হয় যে তুমি এক কাজ করো, কি করো, তুমি একে থেকে তুমি অনেকগুলো কি করো, লেয়ার তৈরি করো, তখন কিন্তু আমাকে কি করতে হবে, পেরিক্লিনাল ডিভিশন করতে হবে। কি বানাতে হবে? পেরিক্লিনাল ডিভিশন করতে হবে। চলো আমি একটা বাস্তব উদাহরণ দিই। ধরে নাও তোমার কাছে একটা ট্যাবলেট আছে, ঠিক আছে? সেই ট্যাবলেটটা কি দেয়, বিভাজিত হলে নাকি পেপার দেয়, কাগজ দেয়, ঠিক আছে? এবার তোমাকে বললাম যে নাও তো একটা ট্যাবলেট নাও, ঠিক আছে? এবার ট্যাবলেটটা নিয়ে তুমি কি করলে, এরকম একটা ট্যাবলেট নিলে, সেই ট্যাবলেটটা দিয়ে তুমি কি বানাবে, পেপার বানাবে। তো তুমি কি করলে, যে পেপার বানালো, এই ট্যাবলেটটাকে বললে চলো অ্যান্টিক্লিনাল ডিভিশন করো। অ্যান্টিক্লিনাল ডিভিশন করলে তুমি পেপার বানাচ্ছ, ইয়া লম্বা এই বড় সড়ো যেমন তেমন একটা বিশাল লম্বা পেপার বানালে, ঠিক আছে? সেই পেপারটা কিন্তু একটাই পেপার। এবার তোমাকে বললাম এই ট্যাবলেটটাকে নিয়ে তুমি কি করো, পেরিক্লিনাল ডিভিশন করো। কি করো? পেরিক্লিনাল ডিভিশন করো। তুমি যখন করলে, তুমি কি বানালে, অনেকগুলো কি বানালে, তুমি পেপার বানালে, বা অনেকগুলো তুমি পাতা বানালে। এর ফলে তোমার কি তৈরি হয়ে গেল বলো তো? একটা খাতা তৈরি হয়ে গেল, যেখানে কি রয়েছে, অনেকগুলো পাতা রয়েছে, যেখানে অনেকগুলো পাতা রয়েছে, পাতাগুলো হচ্ছে এক একটা লেয়ার। তুমি এখানে কি বানিয়েছিলে, এখানে তুমি বিশাল বড় একখানাই পাতা বানিয়েছিলে, কিন্তু এখানে তুমি কি বানাতে বানাতে পেরে গেছো, পেরিক্লিনাল ডিভিশনের জন্য তুমি খাতা বানাতে পেরেছো। আর এখানে একটি পাতা পাবে, তুমি কতগুলো পাতা বানাতে পারবে, একটাই পাতা, সেটা সাইজ অনেক বড় হবে, বিশাল বড় তুমি বানাতে হবে। মানে যতই তুমি ডিভিশন করছো, করেই যাচ্ছ, পাতাটা সাইজে বাড়ছে, কিন্তু পাতার সংখ্যা বাড়ছে না। পাতাগুলো কতই থাকছে, একটাই পাতা থাকছে। এখানে কি পাবে তুমি, অনেক পাতা বানাতে পারবে। কি বানাতে পারবে? অনেক পাতা বানাতে পারবে। মানে এখানে পাতার সংখ্যাটা কি হবে, অনেক বেশি হবে। এর ফলে তুমি কি বানাতে পারবে, একটা খাতা বানিয়ে নিতে পারবে, অনেকগুলো লেয়ার বানাতে পারবে। এম আই ক্লিয়ার অ্যাবাউট অ্যান্টিক্লিনাল অ্যান্ড পেরিক্লিনাল ডিভিশন? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক তো? যারা কনসেপচুয়ালি আগে থেকে জানতে না, তাদেরকে আমি বলছি এই কনসেপ্টগুলো না করলে কিন্তু অ্যানাটমি পড়তে বড় কষ্ট হবে, ঠিক আছে? বোঝা গেছে তো অ্যান্টিক্লিনাল আর পেরিক্লিনাল ডিভিশন? তাইলে অ্যান্টি আর পেরি মানে হচ্ছে, আমরা এখানে একটু ভদ্রভাবে সেলটা কার মধ্যে আছে তাকে আমাকে দেখতে হবে। যে অর্গানের মধ্যে আছে সেই অর্গানটার ওরিয়েন্টেশন, মানে সে কোন দিক থেকে কোন দিকে বৃদ্ধি পেয়েছে, এইসব জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে, ঠিক তো? তারপরে আমাকে দেখতে হবে যে অর্গানটার সাথে ওই সেলটাকে আমাকে কি করতে হবে, রিলেট করতে হবে। সেল ডিভিশন মানে কি হবে, সেখানে ওয়াল ফরমেশন হবে, ঠিক তো? মানে সাইটোকাইনেসিস হলে সেখানে ওয়াল ফরমেশন হবে। দেখতে হবে ওই ওয়ালটা কোন দিকে পড়েছে, অর্গানটার সাথে কোন দিকে পড়েছে, ঠিক আছে? সে যদি অর্গানের যেটা প্লেন, সেই প্লেনের সাথে যদি প্যারালাল পড়ে, তাহলে ও কি করবে, অর্গানটাকে মোটা করতে থাকবে, ঠিক আছে? মানে অর্গানটার লেয়ার বাড়াতে থাকবে। আর সে যদি ওই অর্গানটার যা প্লেন তার সাথে রাইট অ্যাঙ্গেলে মানে 90 ডিগ্রিতে পড়ে, তাহলে সে অর্গানটাকে কি করবে, সাইজে কিতে বাড়াবে, তার তার উচ্চতাতে বাড়াবে, তাকে তাকে কি করবে, লম্বা করতে থাকবে। বোঝাতে পেরেছি আমি এই দুটো টার্ম?
ঠিক তো? তাহলে ওটা হচ্ছে অ্যান্টিক্লিনাল ডিভিশন। আর পেরিক্লিনাল ডিভিশন মানে কি হয়, সেখানে লেয়ার বাড়ে, যত কি হয় মোটা হয়। মানে আমি তোমাকে বলতে পারি একটা সেলকে যদি বলি যে চলো তুমি পেরিক্লিনাল ডিভিশন করো, তাহলে সে কি করবে, অনেকগুলো কি করবে লেয়ার তৈরি করবে। মানে আমাকে যদি একটা ট্যাবলেট এমন দেয়, ঠিক আছে, সেই ট্যাবলেটটাকে আমি বিভাজিত করে আমি মনে করো পাতা বানাতে পারি, লেখার পাতা। তো আমি যদি তাকে পেরিক্লিনাল ডিভিশন করতে বলি, সে কি বানিয়ে দেবে, পাতা তো অনেকগুলোই বানাবে, সেগুলো পরপর পরপর এক গাদা স্তরে সজ্জিত থাকবে। এর ফলে কি তৈরি হয়ে যাবে, খাতা তৈরি হয়ে যাবে। আর যদি তাকে অ্যান্টিক্লিনাল ডিভিশন করতে বলি, সে অনেকগুলো পাতা বানাতেই পারবে না। সে কতগুলোই পাতা বানাবে, একটাই পাতা বানাবে। সে পাতা তুমি সাইজটাকে অনেক বড় করে নিতে পারো চাইলে। বুঝতে পেরেছি আমি, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে পেরিক্লিনাল ডিভিশনে দুতলা ঘর তৈরি হয়, মানে তালা, ঘরের তলা বাড়ে। আর অ্যান্টিক্লিনাল ডিভিশনে ঘরটা চিরজীবন কি থেকে যাবে, একতলায় থেকে যাবে। এতে কি, ঘরের রুমের নাম্বার তোমার বাড়তে থাকবে। বোঝাতে পেরেছি? এই দুটো সম্পর্কে আইডিয়া রাখলে তারপরে তুমি কোনটা পড়তে পারবে, যে মাস মেরিস্টেম, প্লেট মেরিস্টেম এবং রিব মেরিস্টেম। চলো এরপরে আসি আমি মাস মেরিস্টেমে। কোনখানে, মাস মেরিস্টেম। হ্যাঁ, এরপরে এই জিনিসটা আর একটুও জ্বালাবে না তোমাকে। মাস মেরিস্টেম, মাস মেরিস্টেম জিনিসটা কি? বলছে মাস মেরিস্টেম হচ্ছে কি বলো তো, যে মাস মেরিস্টেম হচ্ছে কি, যে এটার নামটাই আছে যে প্রত্যেকটা প্লেনে, ঠিক আছে, এই ধরনের এই মেরিস্টেমের মনে করি যে সেলগুলো আছে তারা ডিভাইড, আমি লিখে দিচ্ছি, ডিভাইড ইন অল প্লেন। প্রত্যেকটা প্লেনে তারা কি করতে পারে, ডিভাইড করতে পারে। আমার কথাটা বোঝাতে পেরেছি? দে ক্যান ডিভাইড ইন অল প্লেন, ঠিক আছে। এর ফলে কি তৈরি হয়, এর ফলে এটা কি করে আমি সব ডিটেলে লিখে দেবো। সব প্লেনে ডিভাইড করতে পারে। এর ফলে এই মাস মেরিস্টেমের থেকে যে অর্গানটা তৈরি হয়, তার এমন ঘটনা ঘটতে পারে যে তার কোনো কোনো ডেফিনিট শেপ নেই, তার কোনো ডেফিনিট শেপ থাকতেও পারে, ঠিক আছে, আবার নাও থাকতে পারে। দে মে পজেস এ ডেফিনিট শেপ, বা তার অনিয়তকার, তার নিয়তকারও হতে পারে, অনিয়তকারও হতে পারে। আচ্ছা, ডিভাইড ইন অল প্লেন বললাম, এর মানে কি? প্রথম কথা, আমরা একটা কথা শিখবো যার নাম হচ্ছে ফেস। মনে করে এরকম একটা সেল আছে, ঠিক আছে, এই সেলটার আমরা দেখছি যে কি হচ্ছে, সে নতুন যে সেলটা দিল সে এই দিকে দিল। কোন দিকে দিল বাবা, এই দিকে দিল। তাহলে আমরা বলতে পারি যে এইটা হলো তার ফেসটা। হ্যাঁ, এইটা হলো তার ফেসটা। আচ্ছা, যদি সে এমনি করতো, এইখানে একটা নতুন সেল দিত, তাহলে এটাও হয়ে গেল আরেকটা ফেস। এম আই ক্লিয়ার? আচ্ছা, সে মনে করো এই দিকে একটা নতুন সেল দিল এর পরের বারে, তাহলে এটাও হয়ে গেল আরেকটা ফেস। এম আই ক্লিয়ার? এ যদি এই দিকে একটা নতুন সেল দিল, আচ্ছা কালার চেঞ্জ করে রাখছি, নতুন সেল দিলে এইটাও হয়ে গেল কি হলো, আরেকটা ফেস। তাহলে সেলটার কতগুলো ফেস রয়েছে আমার ছবিতে, চারখানা ফেস রয়েছে। যে চারটা ফেসেই কি করতে পারে, ডিভাইড করতে পারে। তার কতগুলো ফেস রয়েছে, চারটা ফেস। একটা সেল যদি সে কি হয়, প্রপার কিউব শেপেড হয়, মানে তার কতগুলো ফেস রয়েছে, ছটা দিক রয়েছে, তাই তো? সেই ছটা দিকেই যদি ডিভাইড করতে পারে, তাহলে ছটা ফেস হবে। আমার কথাটা বোঝাতে পেরেছি? এমন তো কেউ দিব্যি দেয়নি যে সে একটা ফেসেই ডিভাইড করবে। তাহলে একটা ফেসে ডিভাইড করলে কেমন ছবিটা হতো বলো তো, যে এইরকম হতো, কীরকম, সরি, এইরকম ছবিটা হতো। এটা একটা সেল, এটার এই ফেসটাই ডিভাইড করলো, এটারও এই ফেসটাই ডিভাইড করলো, তাহলে লম্বা সেল তৈরি হতো। কিন্তু এইরকম যদি সব ফেসগুলো ডিভাইড করতে থাকে, তাহলে কি হবে, যে অর্গানটার একটা ডেফিনিট শেপ আসার কথা। আবার এমনও ঘটনা ঘটতে পারে যে ডেফিনিট শেপ এলো না, ঠিক আছে, দুটোই ঘটতে পারে। কোন প্লেনে সে ডিভাইড করছে, ঠিক আছে, আমার অল প্লেন যেটা লিখছি আমি সেটা আগে বোঝাই, যে এতগুলো যতগুলো ফেস রয়েছে সব ফেসেই সে ডিভাইড করছে। দ্বিতীয় কথা বলবো যে এখানে দু রকমের ডিভিশনই দেখতে পাওয়া যায়, অ্যান্টি প্লাস পেরি। এম আই ক্লিয়ার? সব জিনিসটা আমি ক্লিয়ার করছি যার কোথাও অসুবিধা না হয়। প্রথমে অ্যান্টিক্লিনাল পেরিক্লিনালটা আমি পরে আসছি, তার আগে আমি আরেকটা জায়গায় এলাম। ফেস মানে কি, যে কোন দিকে সে ডিভাইড করবে। সেলটা এরকম আছে, এই সেলটার নিচের দিকটা থেকে নতুন সেলটা হবে না ওপরের দিকে নতুন সেল হবে। দেখো, আমি তোমাদের মেরিস্টেমের সময় একটা কথা বারবার স্ট্রাইক করে আসছিলাম। আমি এই জায়গাটায় না এলে আমি ওই কথাটা বলতে চাইছিলাম না, যে আমি প্রত্যেক ক্ষেত্রে বলছিলাম যে মেরিস্টেম কোন দিকে আছে বলো তো, ওপরের দিকে। এবং সে যে তার যে নতুন সেলগুলো কাট অফ করে, যাদেরকে আমরা ডিসেন্ডেন্টস বলছিলাম, তারা সবসময় কোন দিকেই কাট অফ হয়, লোয়ার সাইডে, নিচের দিকেই কাট অফ হয়। আমি তোমাদের বলেছি তো এই গল্পটা, ঠিক তো? হ্যাঁ স্যার। এই গল্পটাতে আমি তোমাদেরকে আগের দিন বারবার স্ট্রাইক করছিলাম যে সবসময় নিচের দিকেই কাট অফ হয়। আমি তোমাদের বলেছিলাম যে এই যে গল্পটা বলছি সেটা 100% সত্যি কথা নয়।
বোঝাতে পেরেছি? তো এই যে নিচের দিকে কাট অফ হয়, সবসময় নিচের দিকেই কাট অফ হয়, তাহলে এইরকম কোনো কোষ যে সবসময় নতুন কোষটা নিচের দিকেই দেবে, মানে তার একটা ফেসই অ্যাক্টিভ সেল ডিভিশনের জন্য, একটাই ফেসে সে কী করে, সেল ডিভিশন করে, তাহলে সেই রকম জিনিসটাকে আমরা বলবো ইউনিফেসিয়াল। কি বলবো? ইউনিফেসিয়াল। কি বলবো? ইউনিফেসিয়াল। এই মেরিস্টেম সাধারণত কি হয় বলো তো? ইউনিফেসিয়াল হয়। কোন মেরিস্টেমটা? বিশেষ করে এপিক্যাল মেরিস্টেম। আমরা বাইফেসিয়াল মেরিস্টেমেরও গল্প পাবো, বাইফেসিয়াল মেরিস্টেমেরও গল্প পাবো, ঠিক আছে? মেরিস্টেমটা সাধারণত ইউনিফেসিয়াল হয়। বাইফেসিয়াল মেরিস্টেম কোনটা বলো তো? আমরা যেরকম পড়েছিলাম, এই যে আমরা পড়েছি, মনে করো আমরা কি পড়েছি, ভাস্কুলার ক্যাম্বিয়াম। কি পড়েছি আমরা? ভাস্কুলার ক্যাম্বিয়াম। ভাস্কুলার ক্যাম্বিয়াম কি রকম, যে এই রকম একটা সেল আছে, ঠিক তো? ল্যাটারাল মেরিস্টেম পড়িয়েছি আমি। এই সেলটা কি করে, ভেতরের দিকে কি দেয় বলো তো? ভেতরের দিকে যে সেলগুলো দেয় তার নাম হচ্ছে কি, জাইলেম। ভেতরের দিকে যে সেলগুলো দেয় তার নাম হচ্ছে জাইলেম। আর বাইরের দিকে যে সেলগুলো দেয়, এইদিকে অন্য কালারে এঁকে দিচ্ছি, সেই সেলগুলোর নাম হচ্ছে কি বলতো? ফ্লোয়েম। দেখো দুটো ফেসই অ্যাক্টিভ, ভেতর এদিকে জাইলেম দিচ্ছে, ওদিকে ফ্লোয়েম দিচ্ছে। কি দিচ্ছে? জাইলেম এবং ফ্লোয়েম। তাহলে সেটাকে বলবো বাইফেসিয়াল মেরিস্টেম, ঠিক আছে? তাহলে আমরা ফেসটাকে দেখতাম, দেখি ইউনিফেসিয়াল, বাইফেসিয়াল। এই যে মাস মেরিস্টেমের কথা বললাম, ইট ইজ অ্যাকচুয়ালি মাল্টিফেসিয়াল মেরিস্টেম। আমি লিখবো, এগুলো লেখা নেই, এগুলো আমাকে লিখতে হবে, আমাকে বুঝতে হবে, না পড়লে এমনি বুঝতে পারবো না যে আমি অ্যানাটমিটা কেন পড়ছি। এটা হচ্ছে কি, মাল্টিফেসিয়াল একটা মেরিস্টেম, যে এর কতগুলো ফেস আছে, সব ফেসগুলোই অ্যাক্টিভ, সব ফেসে কি করতে পারে, ডিভিশন করতে পারে। কোন ধরনের ডিভিশন করতে পারে? ইট ক্যান পসেস বোথ অ্যান্টিক্লিনাল অ্যান্ড পেরিক্লিনাল, ঠিক আছে? অ্যান্ড দেয়ার বাই প্রডিউসিং, কি বলবো, অর্গান, দেয়ার বাই প্রডিউসিং অর্গানস। দিস অর্গান মে শো এ ডেফিনেট শেপ অর মে নট, ঠিক আছে? তারা ডেফিনেট শেপ শোও করতে পারে, আবার নাও করতে পারে, ঠিক আছে? দিস ইজ অল অ্যাবাউট ইয়োর মাস মেরিস্টেম। মাস মেরিস্টেম থেকে কী কী তৈরি হয়, ঠিক আছে? যে মাস মেরিস্টেম থেকে আমরা দেখব, এই যে মাস মেরিস্টেম সাধারণত কি হয়, যে কোনগুলো তৈরি হয়, এন্ডোস্পার্ম, এমব্রিও, এই সমস্ত জিনিস মাস মেরিস্টেম থেকে তৈরি হয়। কোনখান থেকে? আমি লিখে রেখেছি যে এন্ডোস্পার্ম এবং এমব্রিও, এরা সাধারণত মাস মেরিস্টেমের রেজাল্ট, ঠিক আছে? এরপরে নেক্সট যেটা আসছে তার নাম হচ্ছে রিব মেরিস্টেম আর ফাইল মেরিস্টেম, ঠিক আছে? 2 নাম্বার, নাম্বারগুলো একটু দেখে নেবে। রিব মেরিস্টেম অর ফাইল মেরিস্টেম। দেখো এইগুলো নিয়ে পড়াতে বসলে না অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা বলার সময় আমাদেরকে হয়তো নেই। হ্যাঁ, তো রিব মেরিস্টেম বা ফাইল মেরিস্টেম জিনিসটা কি, মন দিয়ে শুনবে। যে এটা নাকি কি করে, যে এইটা হচ্ছে একটা ফাইল তৈরি করে। হ্যাঁ, কেমনভাবে? যে এটা সবসময় নাকি অ্যান্টিক্লিনাল ডিভিশনই করে। ফার্স্ট অফ অল কি ডিভিশন করে? অ্যান্টিক্লিনাল ডিভিশন করে। বোঝা গেছে? টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য গিভিং রাইজ টু দ্য রো অফ সেলস। আমি একটু শুধু বলবো যে এটা কি করে, অ্যান্টিক্লিনাল ডিভিশন করে, এবং যেটা আমার কি রয়েছে, অর্গান রয়েছে, সেই অর্গানের লং অ্যাক্সিস, মানে অর্গানটা যদি এটা হয় তাহলে অর্গানের লং অ্যাক্সিস কোনটা হবে? এইটা, ঠিক তো? অর্গানের অ্যাক্সিস হয়তো, ঠিক আছে? এই অ্যাক্সিসটা হচ্ছে অর্গানের অ্যাক্সিস। সেই অর্গানের সাথে কত ডিগ্রিতে করছে? 90 ডিগ্রিতে করছে, এবং এর ফলে কি হয়, রো অফ সেলস তৈরি হয়। কি তৈরি হয়? রো অফ সেলস তৈরি হয়। রো অফ সেলসকে আমরা কি বলতে পারি? ফাইল অফ সেলস বলতে পারি। কি বলা হয়? ফাইল অফ সেলস। মানে এখান থেকে কি তৈরি হয়, এইরকম এইরকম সেল তৈরি হয়, এইরকম এইরকম ফাইল অফ সেলস তৈরি হয়। বোঝাতে পেরেছি? এরকম ফাইল অফ, আমরা যেটা অ্যালগির ক্ষেত্রে যেরকম ফিলামেন্ট পড়ি, অ্যাকচুয়ালি মানে প্রডিউস এ ফিলামেন্টাস স্ট্রাকচার। হ্যাঁ, এরকম লম্বা সুতোর মতন জিনিস তৈরি হয়। দেখো এটা থেকে কি তৈরি হয়, এটা থেকে নর্মালি কর্টেক্স তৈরি হয়। কি তৈরি হয়? কর্টেক্স তৈরি হয় এবং পিত তৈরি হয় ক্লাসিক্যালি, ঠিক আছে? এটা ছাড়াও অন্য জায়গায় অনেক কিছু হতে পারে, তবে ক্লাসিক্যালি কর্টেক্স এবং পিত আর প্রডিউস ফ্রম দ্য রিব মেরিস্টেম বা ফাইল মেরিস্টেম, ঠিক আছে? এরপরে 3 নাম্বার আমরা স্ট্রাকচারে, হ্যাঁ বলো বলো। স্যার বলছি এখানে যে অর্গানটা যেটা করলেন, হুম এই লম্বা যে সুটের মতো যেটা করলেন, হুম ওর হুম সঙ্গে তো 90 ডিগ্রি হলো না, তো 180 ডিগ্রি তো মনে হয়ে গেল। কেন? যেমন বুঝিয়েছি একদম এক্স্যাক্টলি সেরকম। এই দেখো সেলটা এইরকম আছে, হয়েছে? হ্যাঁ, সেলটার হ্যাঁ। কেমন পড়ছে? এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এরকম ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বোঝাতে বুঝতে পেরেছি? পেরেছি। হ্যাঁ তাহলে হ্যাঁ প্রত্যেকটা ওয়াল কত ডিগ্রিতেই পড়ছে? 90 ডিগ্রিতেই পড়ছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক ঠিক তো? আছে। তাহলে কটেক্সটা কেমন হচ্ছে? কটেক্সটা তো তুমি, আমরা গোল সেকশন করে কটেক্সকে এরকম এরকম গোল গোল দেখি। কটেক্সটা আসলে আসে কি রকম, এরকম লম্বা আছে না? তাহলে কটেক্সের সেলগুলো এরকম 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 করে লম্বাটা নিয়ে গেছে, প্রত্যেকটা সেলের লম্বা টেনে গেছে। কথাটা বুঝতে পেরেছি?
হ্যাঁ স্যার, হ্যাঁ। সেটা ওইভাবে তৈরি হয়েছে, ঠিক। আচ্ছা, যা মনে প্রশ্ন আসবে করবে, হতে পারে আমি নাও পারতে পারি, কিন্তু প্রশ্নটা করবে, আমি কোনো না কোনো সময় উত্তর দেবোই, ঠিক আছে। যা মনে প্রশ্ন আসে করবে, হ্যাঁ, আমার অনেক কিছু শেখা হয় এরকম। তোমরা যেহেতু অনেকটা কি বলো তো ম্যাচিওর, তো গ্র্যাজুয়েশনে কি হয়, নতুন নতুন সদ্য শেখে, তোমাদেরকে একটা পড়িয়ে আমি আজ মানে বছর খানেক বা আজ বছর না, মোটামুটি আমি 3 বছর এরকম পড়াচ্ছি। 3 বছর কেন, আরও বেশি, 4 বছর হবে, 2021 থেকে হবে। তো 4 বছর থেকে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই তোমাদেরকে মানে এসএসসি পিএসসি এসব পড়ালে কি হয়, কিছু প্রশ্ন নতুন হয়তো আসার সম্ভাবনা থাকে, হতে পারে প্রশ্নটা প্রশ্নই নয়, এমনি ঘটনাও ঘটতে পারে, ঠিক আছে, সেগুলো আমি বলে দিই। কিন্তু কিছু কিছু প্রশ্ন আমার আসে, যে প্রশ্নগুলো আমাকে অন্তত দুবার ভাবলে হয়তো আমি একটা উত্তর দিতে পারি, তো প্রশ্ন করবে যা মনে আসবে। হ্যাঁ, মানে ও আমি লজ্জিত আমি নিজেও হয় না, কারণ কোনো মানুষ সব কিছু জানে না, ঠিক আছে, আমি হতেই পারে নাও পারলাম, ঠিক আছে, তবে আমি বলবো এটুকু শিওর হয়েছে। রিব মেরিস্টেম আর ফাইল মেরিস্টেম হচ্ছে, এরপরে নেক্সট যেটা তার নাম হচ্ছে প্লেট মেরিস্টেম। কোথায় গেল প্লেট মেরিস্টেম? প্লেট মেরিস্টেম কি ডিভিশন হয় বাবা? অ্যান্টিক্লিনাল ডিভিশন হয়। কি হয়? অ্যান্টিক্লিনাল ডিভিশন হয়, ঠিক আছে। অ্যান্টিক্লিনাল ডিভিশনটা কেমন হয়? আমাদের ওখানে দেখবে লেখা আছে যে প্লেট মেরিস্টেম ডিভাইড অ্যান্টিক্লিনালি ইন টু প্লেনস। অ্যান্টিক্লিনাল ডিভাইস ইন টু প্লেনস মানে আমি তোমাদেরকে যেটা বুঝিয়েছি, যে এই রকম যদি একটা সেল হয়, সে তার দুটো প্লেনেই কি করতে পারে, ডিভাইড করতে পারে, এই রকম প্লেনেও করতে পারে, এই রকম প্লেনেও করতে পারে। এর ফলে কি হয়, একটা প্লেট লাইক একটা কি তৈরি হয়, স্ট্রাকচার তৈরি হয়, প্লেট লাইক স্ট্রাকচার তৈরি, এবং প্লেটটা ডেফিনেটলি কি হবে, ওয়ান সেল লেয়ার থিক তৈরি হবে। প্লেট মানে যে এইরকম একটা সেলের গুচ্ছ তৈরি হলো, ঠিক আছে, যেটাতে ওয়ান সেল লেয়ার থিক, যেটা ওয়ান সেল লেয়ার থিক, এইরকমভাবে যেটা তৈরি হয় তার নাম হচ্ছে এপিডার্মিস। তার নাম হচ্ছে কি, এপিডার্মিস। এটা ক্লাসিক্যাল এক্সাম্পল অফ কি বলো তো, প্লেট মেরিস্টেম। হ্যাঁ, কি নাম হচ্ছে, এপিডার্মিস। দেখো, এটা হচ্ছে প্লেন অফ ডিভিশন। এই জায়গাটা আমার এতদিনের অভিজ্ঞতায় মানে গ্র্যাজুয়েশন এবং তোমাদেরকে পড়িয়ে আমার একটা জিনিস, এই জায়গাটা অনেকেই পড়তে চায় না, যে না বুঝতে পারছি না, বোঝা গেল না বোঝা যায়নি, বোঝা গেল, হ্যাঁ স্যার। ঠিক তো? হ্যাঁ, হয়েছে। চলো আমরা এগুলো আবার আরেকবার পড়বো, যখন আমরা টিস্যু সিস্টেমগুলো স্টার্ট করবো তখন আমরা এগুলো আরেকবার পড়বো, যে কোন কোন টিস্যু সিস্টেমটা কে কে জেনারেট করিয়েছে, সবগুলো ডিটেলে পড়বো, হয়েছে। তবে একটাই জিনিস, অ্যান্টিক্লিনাল এবং পেরিক্লিনাল না বুঝলে তোমার গোটা অ্যানাটমিটাই কিন্তু গন্ডগোল করবে। তাই এই জিনিসটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। চল নেক্সট, এরপর আমরা কি পড়বো, যে আমরা কিছু থিওরিজ পড়বো, যে থিওরিগুলো থেকে আমাদের অনেক সময় প্রশ্ন দেয়, তাই এই থিওরিগুলোকে আমি ছেড়ে যাব না কোনো মতেই, ঠিক আছে। কি থিওরিজ পড়বো আমরা, যে এই যে মেরিস্টেম রয়েছে, মনে করো একটা শুটের মেরিস্টেম রয়েছে, শুটের এপেক্সে যে মেরিস্টেমটা রয়েছে সেটা নাকি গোটা শুটটাকে তৈরি করে, বা রুটের এপেক্সে যে মেরিস্টেমটা রয়েছে সে নাকি গোটা রুটটাকে তৈরি করে, যে এই মেরিস্টেমগুলো কেমনভাবে রুট ডেভেলপ করে বা কেমনভাবে শ্যুটকে ডেভেলপ করে, সেই নিয়ে কিছু থিওরিজ আছে, ঠিক আছে। সেই থিওরিগুলো পড়বো। অ্যাকচুয়ালি আমরা কিসের থিওরি পড়ছি, যে মেরিস্টেম যেটা রয়েছে, মেরিস্টেম কিভাবে কি তৈরি করে, অর্গানগুলোকে তৈরি করে, সে সম্পর্কিত কিছু থিওরি আছে। যে প্রথম যে থিওরিটা তার নাম হচ্ছে এপিক্যাল সেল থিওরি। প্রথম যে থিওরিটা তার নাম হচ্ছে এপিক্যাল সেল থিওরি। এপিক্যাল সেল থিওরি কে দিয়েছিলেন, বারবার বলছি আমি এগুলোতে একদমই বিশ্বাসী নই, কিন্তু কিছু জায়গা যেহেতু আমাদের শর্ট কোশ্চেন বেসড আমাদের কোশ্চেন দেবেন, মানে এমসিকিউ দেবেন, তাই এই জায়গাগুলোকে একটু আধটু তোমাদেরকে বলে যাচ্ছি আমি, মানে আমি খুব ইম্পর্ট্যান্ট হলে তবেই বলি, তাহলে কে আবিষ্কার করেছেন, কেন করেছেন, এগুলো নিয়ে আমি খুব একটা মানে ম্যাটিক বস্তু নয়, ইতিহাস নিয়ে। হ্যাঁ, যদিও আমার টাইম লাইন ভালোই লাগে পড়তে, কিন্তু আমি তোমাদেরকে এতটা ঝামেলায় ফেলি না। কিন্তু এখানে আমি ফেলতে বাধ্য, যে এপিক্যাল সেল থিওরি যে দিয়েছেন তার নাম হচ্ছে হফমিয়েস্টার। কি নাম? হফমিয়েস্টার। নামটা মাথায় রাখতে হবে, নামটা মাথায় রাখতে হবে, হফমিয়েস্টার, ঠিক আছে। এটাকে সাপোর্ট কে করেছিলেন, ঠিক আছে, এই থিওরিটাকে সাপোর্ট কে করেছিলেন, সাপোর্ট করেছিলেন ন্যাগেলি। কি নাম? ন্যাগেলি। গুরুত্বপূর্ণ জিনিস। এবার বলি যে এপিক্যাল সেল থিওরি ইটসেলফ একটা বড় জিনিস, ঠিক আছে। আমি এতটা তোমাদেরকে পড়াবো না, আমি শুধু নির্যাসটা এক্সট্রাক্টটুকুন শুধু তোমাদেরকে বলে যাব। হোয়াট ইজ এপিক্যাল সেল থিওরি? দেখো, প্রথমে বলছে যে এই হফমিয়েস্টারের মতে প্রত্যেকটা প্ল্যান্ট নাকি কি হয়, একটা সিঙ্গেল একটা এপিক্যাল কি আছে,
সেল রয়েছে, সেই সিঙ্গেল এপিক্যাল সেলটাই নাকি কি তৈরি করে, পুরো যে প্ল্যানটা আছে সেটা নাকি তৈরি করে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, মানে কোনো গ্রুপ অফ সেলের গল্প নয়, একটা সিঙ্গল সলিটারি, আমি লিখে দিচ্ছি সিঙ্গেল বা একটা সলিটারি কি রয়েছে, একটা সেল রয়েছে, এটাই নাকি দায়িত্ব নিয়ে গোটা উদ্ভিদটাকে তৈরি করে। ঠিক আছে? এটি ছিল এপিক্যাল সেল থিওরির মূল বক্তব্য। এখানে ওরা একটাই কথা বলেছিল যে এখানে কোনো ইনিশিয়াল, মানে যেটাকে আমরা বলছি গ্রুপ অফ সেলস, ঠিক আছে, গ্রুপ অফ সেলস থাকে না, পরিবর্তে কি থাকে, সিঙ্গেল সেল থাকে। বোঝাতে পেরেছি? তো এইরকম থিওরি দিয়েছিলেন কারা, হফমিয়াসচাররা। এই থিওরিটা দেখলো যে তারা যে গল্পটা বলেছে এটা পুরোপুরিভাবে মিথ্যা নয়। ব্রায়োফাইট, কি লিখছি আমি, ব্রায়োফাইট এবং টেরিডোফাইটের আমরা যখন ডেভেলপমেন্ট পড়বো তখন দেখবো যে এই থিওরিটা কিন্তু ওখানে প্রপারলি ফিট করে। কোনখানে মিসফিট করে, যেটা আমরা যখন জিমনোস্পার্ম পড়বো, কোন পড়বো আমরা, কোনখানে মিসফিট করে, আমরা যখন জিমনোস্পার্ম পড়বো এবং অ্যাঞ্জিওস্পার্ম পড়বো, এদের ক্ষেত্রে বলছে এই যে এপিক্যাল সেল থিওরি বলছে প্রপারলি এটা কাজ করে না, কারণ ওখানে কি রয়েছে নাকি গ্রুপ অফ সেল নাকি কি করে অ্যাকচুয়ালি গোটা জিমনোস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্মকে দেয়। ঠিক আছে? একটু তোমাদেরকে বলে রাখি, এখানে ইচ্ছা করে বলবো কারণ এই জায়গায় আমার রেলিভেন্ট, যে আমরা যখন কি বলবো, যখন একটা সিঙ্গেল সেল রয়েছে, কোনো এমন কোনো অর্গান যেটা একটা সিঙ্গেল সেল থেকে সে তৈরি হচ্ছে, ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মানে এপিক্যাল সেল। ঠিক আছে? কি বলবো, এপিক্যাল সেল, আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি। আর যখন কি হবে, একটা গ্রুপ অফ সেলস থেকে তৈরি হবে, কি হবে, গ্রুপ অফ সেলস থেকে তৈরি হবে, তখন সেটাকে আমরা বলবো এপিক্যাল ইনিশিয়াল। ঠিক আছে? এপিক্যাল ইনিশিয়াল। ঠিক আছে? আমি তোমাদেরকে এটা বোঝাতে চাইলাম, এপিক্যাল এপিক্যাল শব্দটা যোগ করলাম কারণ এপেক্সে থাকে। তো যদি একটা সিঙ্গেল সেল থাকে তাহলে আমরা একটা সেল দিয়ে বলবো, আর যদি গ্রুপ অফ সেলস থাকে তাহলে আমরা বলবো এপিক্যাল ইনিশিয়ালস। আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি। তো এই যে এপিক্যাল সেল থিওরি, যেখানে বলা হয়েছিল একটাই সেল নাকি সব প্ল্যান্ট বডিটাকে তৈরি করে দেয়, ইট ইজ সামহাউ ফিট ফর ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইট, এদের ডেভেলপমেন্টকে ডেসক্রাইব করতে পারে, কিন্তু কাদের ডেভেলপমেন্টকে প্রপারলি ডেসক্রাইব করতে পারে না, জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম। বোঝা গেছে? এরপরে আসছি যে দ্বিতীয় যে থিওরিটা, তার নাম হচ্ছে এটা 1 নম্বর থিওরি, নাম দিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, নাম দেওয়া 1 নম্বর দেওয়াই আছে। আমরা 2 নম্বর থিওরিতে আসছি, যার নাম হচ্ছে হিস্টোজেন থিওরি, বড্ড গুরুত্বপূর্ণ। 2 নম্বর যে থিওরি তার নাম হচ্ছে কি, হিস্টোজেন থিওরি। হিস্টোজেন থিওরি, এই হিস্টোজেন থিওরি কে দিয়েছিলেন, এটা একজন বিখ্যাত বিজ্ঞানীর, নামটা অনেকবার অনেক জায়গায় প্রশ্ন এসেছে, যার নাম হচ্ছে হ্যানস্টেইন। যার নাম হচ্ছে কি, হ্যানস্টেইন। এবং এটাকে সাপোর্ট করেছিলেন কে, তিনিও একজন বিখ্যাত বিজ্ঞানী, যার নাম হচ্ছে স্ট্র্যাসবার্গার। ঠিক আছে? যার নাম হচ্ছে স্ট্র্যাসবার্গার। ইনি অ্যানাটমি এবং ফিজিওলজি এই দুটোকে মিক্স করে তিনি কালচার করেছিলেন, তার রিসার্চ ওয়ার্কগুলো বেশিরভাগটাই অ্যানাটমি এবং ফিজিওলজিকে মিক্স করে। আমাদের আচার্য জগদীশচন্দ্র বসু একটা থিওরি বলেছিলেন যে জাইলেন দিয়ে কেমনভাবে জল ওঠে। তো তিনি যে থিওরিটা দিয়েছিলেন তার নাম হচ্ছে পালসেটারি মুভমেন্ট থিওরি। ঠিক আছে? তো পালসেটারি মুভমেন্ট থিওরিকে 3 মাস, মানে পাবলিশ হওয়ার 3 মাসের মধ্যে স্ট্র্যাসবার্গার বলেছিলেন যে না, এটা একদমই বাঁচা থিওরি, এইরকম করে কোনো দিন জল ওঠে না। ঠিক আছে? তাহলে জেসি বোস, আমি তাকে, আমাদের ইন্ডিয়ান সায়েন্টিস্ট, তাকে আমি বদনাম করছি না, তিনি ফিজিক্সে হয়তো দিকপাল লোক ছিলেন, কিন্তু এখানে এসে কিছু ভুলভাল তথ্য দিয়ে গেছিলেন। ঠিক আছে? স্ট্র্যাসবার্গার সেটাকে স্ট্রংলি অপোজ করে উইদিন 3 মান্থস, যে না না, এরকম বলে কিছু হয়ই না, এরকম পালসেটারি মুভমেন্ট, এরকম কোনো স্পন্দন বা বাংলায় বলা হয় নাকি। তার বক্তব্য হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েম স্পন্দিত হয়, মানে একবার কন্ট্রাক্ট হয়, একবার স্যার কি হয়, ছেড়ে যায়, মানে তার কি হয়, একবার সংকোচন হয়, একবার প্রসারণ হয়, মানে কন্ট্রাকশন হয়, একবার এক্সপ্যানশন হয়, এই রকম করে নাকি জলটা ওঠে। এবং কোনাকুনিভাবে এরকম ধাক্কা মেরে মেরে, এরকম যদি জাইলেম থাকে তো জলটা একবার এখানে ধাক্কা মারে, এখান থেকে এরকম ধাক্কা মারে, এরকম ধাক্কা মেরে মেরে ওঠে জিগজ্যাগ করে। তো তিনি বাদ দিয়েছিলেন। তো এই স্ট্র্যাসবার্গই এই হিস্টোজেন থিওরিকে তিনি সাপোর্ট করেছিলেন। দেখো, হিস্টোজেন কথাটার মানে কি, এটা অনেক সময় প্রশ্নে দেয়। তোমরা জানো যে হিস্টোজেন মানে হচ্ছে টিস্যু বিল্ডার। কি নাম? টিস্যু বিল্ডার। তো অ্যাকর্ডিং টু হ্যানস্টেন বলেছিলেন, বলছে 3টা নাকি কি রয়েছে, হিস্টোজেন রয়েছে। ঠিক আছে? 3টা হিস্টোজেন কি কি, একটু আমি আরও হিস্টোজেনে আসবো ফিরে, আগে টাইপগুলো পড়ে নি। প্রথমটার নাম হচ্ছে কি, ডারমাটোজেন। প্রথমটার নাম হচ্ছে ডারমাটোজেন। ডারমাটোজেন। ঠিক আছে? তারপরেরটার নাম হচ্ছে কি বলো তো, প্লিরোম।
আরেকটার নাম হচ্ছে কি পেরিব্লেম। কি নাম? পেরিব্লেম। মন দিয়ে শোনো, ঠিক আছে? তাহলে পেরিব্লেম, প্রথমে ডার্মাটোজেন। ডার্মাটোজেন এটার নামটা শুনেই বুঝতে পারছো যে এ কি দেয়? এপিডার্মিস দেয়, ঠিক আছে? এ কি দেয়? এপিডার্মিস দেয়। এই যে প্লিরোম, এ নাকি কি প্রডিউস করে? এ নাকি স্টিলি প্রডিউস করে, ঠিক আছে? এ নাকি কি করে? যে এ স্টিলি, সরি আমি এখানে পেরিব্লেমটায় আসি। আচ্ছা, এ নাকি কি প্রডিউস করে? স্টিলি প্রডিউস করে। আর পেরিব্লেম কি প্রডিউস করে? এ নাকি কি করে? কর্টেক্সকে প্রডিউস করে। খুব গুরুত্বপূর্ণ জিনিস বলছি। স্টিলি মানে কি? স্টিলি মানে হচ্ছে যে এন্ডোডার্মিস, কি নাম? এন্ডোডার্মিসের ভেতরে যা যা আছে সেইটা নাকি স্টিলি কনস্টিটিউট করে, ঠিক আছে? আমার বক্তব্য কে কে আছে? পেরিসাইকেল আছে। কে আছে? পেরিসাইকেল আছে। কে আছে আমার? আমার ভাস্কুলার বান্ডেলস আছে। আর কে আছে আমার? মেডুলারি রে আছে। কে আছে? মেডুলারি রে মানে পিত্রে। এবং কে আছে? মেডুলা আছে। কে আছে? মেডুলা আছে। এই সবগুলো হচ্ছে স্টিলি। এন্ডোডার্মিস স্টিলের মধ্যে নয়। এন্ডোডার্মিসকে না স্টিলি থেকে বাদ দিয়ে দাও, এন্ডোডার্মিস স্টিলের মধ্যে নয়। বাকি যে অংশগুলো আছে তারা কনস্টিটিউট করে কি বলতো? স্টিলি। তো বলছে প্লিরোম কি দেয় বলতো? স্টিলি দেয়। আর পেরিব্লেম কি দেয়? কর্টেক্স দেয়। ডার্মাটোজেন কি দেয়? এপিডার্মিস দেয়, ঠিক আছে? তার বক্তব্য অনুযায়ী যে এই ডার্মাটোজেন, প্লিরোম আর পেরিব্লেম, ঠিক আছে, এরা বলছে অ্যাকচুয়ালি টিস্যু বিল্ডার। আমি একটু ব্যাক স্টোরিটা বলে দিই। বলছে কিছু গ্রুপ অফ ইনিশিয়ালস আছে, ঠিক আছে? কিছু গ্রুপ অফ কি রয়েছে? ইনিশিয়ালস রয়েছে। সেই গ্রুপ অফ ইনিশিয়ালসগুলো অ্যাকচুয়ালি ডার্মাটোজেন, প্লিরোম এবং পেরিব্লেমকে দেয়, ঠিক আছে? এই যে ডার্মাটোজেন, প্লিরোম এবং পেরিব্লেম, এরাই হচ্ছে কি বলতো? তিনটে হিস্টোজেন। তিনটা হচ্ছে হিস্টোজেন, মানে হিস্টো মানে হচ্ছে টিস্যু, আর জেন মানে হচ্ছে জেনারেট করা। তো তিনটা হিস্টোজেন কে কে? এক নাম্বার ডার্মাটোজেন, প্লিরোম, আর তিন নাম্বার হচ্ছে পেরিব্লেম। বলছে কি রকমের জিনিস, মন দিয়ে বোঝো। বলছে যে মেরিস্টেম, মেরিস্টেম বলছে ইট কম্পোজড অফ গ্রুপ অফ ইনিশিয়াল। এই গ্রুপ অফ ইনিশিয়ালসগুলো বলছে বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? এই রকম, যেটা মনে করো কি রকম রয়েছে, এটা মনে করো একটা মানে অর্গানের এপেক্স। সেখানে বলছে মেরিস্টেমগুলো কীরকম? এরকম তিনটে লেয়ার করলো। কতগুলো লেয়ার? একটা লেয়ার, দুটো লেয়ার, এবং কতগুলো করলো? মনে করো এখানে তিনটে লেয়ার করলো। কথাটা বোঝাতে পেরেছি? তো এই প্রথম লেয়ারটা হয়ে গেল কি মনে করো? ডার্মাটোজেন। দ্বিতীয় লেয়ারটা কি হয়ে গেল মনে করো? প্লিরোম। এবং তৃতীয় লেয়ারটা কি হয়ে গেল? পেরিব্লেম। এক, দুই, তিন, ঠিক আছে? এরা নাকি কি অ্যাকচুয়ালি এই গ্রুপ অফ ইনিশিয়ালসগুলোই নাকি কি করবে? এরাই নাকি কি তৈরি করবে? তাহলে মেরিস্টেম কি জেনারেট করলো? তিনটে হিস্টোজেন জেনারেট করলো। কথাটা বোঝাতে পেরেছি? তো এইটা হচ্ছে আমার হিস্টোজেন থিওরি। দেখো হিস্টোজেন থিওরি কি ডেসক্রাইব করছে? আমি প্রথমেই বললাম যে মেরিস্টেম কেমনভাবে অর্গান তৈরি করে, এই থিওরিগুলো সেটাকে ডেসক্রাইব করে। কিন্তু বক্তব্য হচ্ছে যে এই হিস্টোজেন থিওরি বলা ভালো যে এর শ্যুট কেমনভাবে ডেভেলপ হবে সেটাও ডেসক্রাইব করতে পারবে, এর রুট কেমনভাবে ডেভেলপ হবে সেটাকেও ডেসক্রাইব করতে পারে। তো বলছে শ্যুট কেমনভাবে ডেভেলপ হয় সেটা নাকি হিস্টোজেন থিওরি দিয়ে ভালোভাবে কি করা যায় না? ডেসক্রাইব করা যায় না। কিন্তু রুট কিভাবে ডেভেলপ হয় সেটা কিন্তু হিস্টোজেন থিওরি দিয়ে সব থেকে ভালো ডেসক্রাইব করা যায়। তাহলে আমরা মাথায় লিখে রাখবো যে হিস্টোজেন থিওরি used to describe the root apical meristem। কি? রুট এপিক্যাল মেরিস্টেমকে কি বলবো? রুট এপিক্যাল মেরিস্টেমকে যখন ডেসক্রাইব করতে যাব, রুট এপিক্যাল মেরিস্টেম কিভাবে রুট তৈরি করে, বা র্যাম কিভাবে কি তৈরি করে? রুট তৈরি করে। তো সেখানটাকে ডেসক্রাইব করতে যে আমরা কোন থিওরিকে কাজে লাগাবো? হিস্টোজেন থিওরিকে কাজে লাগাবো, ঠিক আছে? হ্যাঁ, বোঝাতে পেরেছি আমি? সেখানে আমরা যদি দেখি যে শ্যুট এপিক্যাল মেরিস্টেমকে হিস্টোজেন থিওরি দিয়ে ব্যাখ্যা করতে চাই, দেখবো না প্রপারলি ব্যাখ্যা করতে পারছে না, আরও অন্য কিছু জিনিস রয়েছে, ঠিক আছে? তাই শ্যুট এপিক্যাল মেরিস্টেমকে হিস্টোজেন থিওরি দিয়ে ব্যাখ্যা করা হয় না। সাধারণত রুট এপিক্যাল মেরিস্টেমকে হিস্টোজেন থিওরি দিয়ে ব্যাখ্যা করা হয়। বোঝাতে পেরেছি? চলো নেক্সট আমরা যেটা যাব 3 নাম্বার থিওরি, তার নাম হচ্ছে কি বলতো? টিউনিকা কর্পাস থিওরি। কি নাম? টিউনিকা
কর্পাস থিওরি। আমার এখানে আমি অনেক কথা বলার জিনিস আছে, কিন্তু আমি এত কথা বলবো না। টিউনিকা কর্পাস থিওরি রিলেটিভলি মডার্ন থিওরি, এবং এটাকে প্রপোজ করেছিলেন যিনি, তার নাম হচ্ছে স্কিমিড। তার নাম হচ্ছে কি? স্কিমিড। স্কিমিড এটা প্রথমবারের জন্য প্রপোজ করেছিলেন, এবং এটাকে সাপোর্ট করেছিলেন আরেকজন বিখ্যাত বিজ্ঞানী, সাপোর্ট করেছিলেন, তার নাম হচ্ছে কি? ফস্টার। তার নাম হচ্ছে ফস্টার। এর বক্তব্য অনুযায়ী কি বলছে, যে টিউনিকা এবং কর্পাস নামক দুটো রিজিয়ন আছে। মানে কি, তার বক্তব্য অনুযায়ী যে এইরকম একটা রিজিয়ন আছে আর একটা সেন্ট্রাল রিজিয়ন আছে। আমি একটু ছোট্ট আমার মতন করে বলি, যে একটা লাড্ডু আছে ধরে নাও, ঠিক আছে? সেই লাড্ডুটাকে যদি আমি ওপর থেকে একটা কাপড় ঢাকা দিয়ে দিই, তাহলে কেমন দেখতে হবে? সেইটা হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি। লাড্ডুটা ভেতরে আর বাইরে একটা কাপড় ঢাকা দেওয়া আছে, এই কাপড়টার নাম হচ্ছে টিউনিক। কি নাম? এই কাপড়টার নাম হচ্ছে টিউনিকা, ঠিক আছে? বা টিউনিকা বলো, ঠিক আছে? আর ভেতরের যে সেন্ট্রাল মাস অফ সেল, ঠিক আছে, এই সেন্ট্রাল মাসটার নাম হচ্ছে, তার নাম হচ্ছে কি বলো তো? কর্পাস। তার নাম হচ্ছে কি? কর্পাস। তো এই টিউনিকা নাকি কি তৈরি করে? এপিডার্মিস তৈরি করে। কি তৈরি করে? এপিডার্মিস তৈরি করে। আর বাকি কর্পাস কি করে? আদার পার্টসগুলো তৈরি করে। দেখো এবার কর্পাসের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, সারফেস মেরিস্টেম, ফ্ল্যাঙ্ক মেরিস্টেম, রিব মেরিস্টেম, আসে না, আমি যাবো না, ঠিক আছে? এইগুলো নাকি আদার পার্টসগুলো তৈরি করে, ঠিক আছে? টিউনিকা ইজ কনসার্ন উইথ দ্য ফরমেশন অফ এপিডার্মিস, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে, ঠিক আছে? তো এই টিউনিকা কর্পাস থিওরি দিয়ে কাদেরকে ব্যাখ্যা করা হয়? প্রথম কথা বলবো যে শুট এপিক্যাল মেরিস্টেম। কি বলবো? যে শুট এপিক্যাল মেরিস্টেম। শুট এপিক্যাল মেরিস্টেম কি প্রডিউস করবে বাবা? সে নাকি শুট তৈরি করবে, তাই তো? তো এই গল্পটা যখন পড়ি, যে শুট এপিক্যাল মেরিস্টেম, যাকে আমরা ছোট করে স্যাম বলি, সে যখন শুট তৈরি করে, তো সেটাকে যেটা দিয়ে ব্যাখ্যা করি, যে থিওরি দিয়ে ব্যাখ্যা করি, তার নাম হচ্ছে টিউনিকা কর্পাস থিওরি। আমরা একটা কথা শিখে নেবো, যে টিউনিকা কর্পাস থিওরি দিয়ে আমরা শুট এপিক্যাল মেরিস্টেমকে ব্যাখ্যা করব। রুট এপিক্যাল মেরিস্টেমকে কিন্তু টিউনিকা কর্পাস প্রপারলি ডিসক্রাইব করতে পারে না। তাহলে নট ইউজড, আমরা লিখছি নট ইউজ টু ডেসক্রাইব দ্য রুট এপিক্যাল মেরিস্টেম। বোঝাতে পেরেছি? আচ্ছা, আমি তোমাদেরকে এখানে বলি, এখানে দুটো কথা আছে, একটার নাম হচ্ছে সারফেস মেরিস্টেম, ঠিক আছে? সারফেস মেরিস্টেম, একটার নাম হচ্ছে ফ্ল্যাঙ্ক মেরিস্টেম, ঠিক আছে? এইগুলো সম্পর্কে তেমন পড়ার প্রয়োজন নেই, তবুও তোমাদেরকে আমি বলে যাব যে কাকে সারফেস মেরিস্টেম বলে, কাকে ফ্ল্যাঙ্ক মেরিস্টেম বলে। দেখো বলছে, এই যে সেন্ট্রাল মাস অফ সেলস রয়েছে, এখানে কাপসাবিট, ক্যাম্বিয়াম জোন, অনেক কিছু আছে ব্যাপার, তো আমরা এত কিছু বলবো না। যে কি বলছে, যে এই যে সেন্ট্রাল মাস অফ সেল, এই মাঝখানে এরকম একটা জোন তৈরি করে। হুম, তাহলে কি করছে, আমি কালার দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারবে। দেখো যে এই রকম একটা জোন সাইডে, এই রকম একটা জোন সাইডে, মাঝখানে একটা জোন মনে করো স্কাই কালারে আঁকলাম ডিভাইড করে, ঠিক আছে? তো এই সেন্ট্রাল মাস অফ সেল কি করবে, এই দুটোকে আমরা কি বলবো, সাইডের দুটোকে, ফ্ল্যাঙ্ক মানে হচ্ছে পাশে জড়িয়ে ধরে থাকা। আমরা কি বলবো, আমাকে মনে করো আমি কি করলাম, আমার দুটো হাত দুটো বন্ধুর ঘাড়ে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আমি তাহলে এরকম টি এর মতন আকার হয়ে গেছি, তো আমি দুটো বন্ধুর ঘাড়ে দিয়ে দিলাম। তো আমাকে ব্যাখ্যা করা হবে ফ্ল্যাঙ্ক মানে কি, যে আমার দুটো বন্ধু আমাকে নাকি ফ্ল্যাঙ্ক করে আছে, দুজন দুজন বডিগার্ড। বডিগার্ড যেরকম থাকে, তুমি মাঝখানে থাকো, বডিগার্ডগুলো সাইডে থাকে, তো অ্যাকচুয়ালি তারা কি করে আছে, আমাকে ফ্ল্যাঙ্ক করে আছে। আমরা সাইডের জিনিসকে ব্যাখ্যা করার জন্য ফ্ল্যাঙ্ক কথাটা ইউজ করা হয়। তাহলে এটার নাম হচ্ছে কি, ফ্ল্যাঙ্ক মেরিস্টেম, ঠিক আছে? এটার নাম হচ্ছে ফ্ল্যাঙ্ক মেরিস্টেম। এই মাঝখানের যেটা হয় সেটা নাকি নেচারটা তার রিম মেরিস্টেম। রিম মেরিস্টেম কি করে আমরা জানি তো, মাঝখানে কি করে, কটেক্স তৈরি হবে, এই মাঝখানে পিত তৈরি হবে। তাহলে এটা কিসের মাধ্যমে তৈরি হবে? রিব মেরিস্টেম। আর আরেকটা কালার দিচ্ছি আমি, বোঝো শুধু কালারটা। এই যে সাইডে, মানে যেটাকে আমি টিউনিকা বলে ডেসক্রাইব করে গেছিলাম, যেটাকে আমি টিউনিকা বলে যে ডেসক্রাইব করে গেছিলাম, তুমি যদি এর গায়ে হাত দাও, এই জায়গাটায় কি করো, তুমি যদি এই জায়গাটায় হাত দাও, হাত বোলাও, তুমি যার ওপর হাত বোলাবে, দ্যাট ইজ ইয়োর সারফেস মেরিস্টেম, দ্যাট ইজ ইয়োর সারফেস মেরিস্টেম। তো এই ভাগগুলো রয়েছে, এগুলো থেকে প্রশ্ন আসে না, তাই আমি পড়াতে যাচ্ছি না। আমি শুধু টিউনিকা এবং কর্পাস কে করেছিলেন এবং এটাকে কিসের জন্য ইউজ করা হয়, মানে কার ডেসক্রিপশনে ইউজ করা হয়, আমরা শুধু এটুকুন পড়লেই হয়ে যাবে, এর থেকে বেশি আর পড়ার প্রয়োজন হবে না। বোঝাতে পেরেছি? হ্যাঁ, তাহলে দিস ইজ অল অ্যাবাউট, কি বলো, দিস ইজ অল অ্যাবাউট ইয়োর টিউনিকা কর্পাস থিওরি। এর থেকে বেশি আর পড়ার প্রয়োজন নেই। আমি তোমাদেরকে এই প্রসঙ্গে শুট এপেক্সটাও পড়িয়ে দিলাম। আমি ছোট্ট করে একটু রুট এপেক্সের কিছু পয়েন্টস বলবো, কারণ বেশি আমি তোমাদেরকে খাটাবো না,
ঠিক আছে, আমি সামান্য একটু রুট এপেক্সের কথা বলি। যে রুট এপেক্সকে আমরা ডেসক্রাইব করি, রুট এপেক্স মানে হচ্ছে আমরা রুট এপিক্যাল মেরিস্টেম মানে র্যামের গল্প পড়ছি। তো আমরা কি দেখতে পাবো যে আমার কি রয়েছে কোনো খাতে, আমি যেমন যদি আমরা পড়ি প্রথম কথা টেরিডোফাইটের দেখবো যে রুট এপেক্সে সত্যিকারে একটাই সেল আছে এবং সেই সেলটাই নাকি পুরো রুটটাকে প্রডিউস করে, ঠিক সেই রুট ক্যাপও তৈরি করে, সেই বাকি রুটটাও তৈরি করে। তো মুদ্রা কথা হচ্ছে যে টেরিডোফাইটকে তো আমি বলেই এসেছিলাম যে ওকে এপিক্যাল সেল থিওরি দিয়ে ডেসক্রাইব করব। হ্যাঁ, এটা মাথায় ঢুকিয়ে নাও যে এপিক্যাল সেল থিওরিটা কোনো ফেলে দেওয়ার থিওরি নয়। আমরা এপিক্যাল সেল থিওরি দিয়ে কার রুট এপেক্স এবং সুট এপেক্স ডেসক্রাইব করি, আমরা কার রুট এপেক্স এবং সুট এপেক্সকে বেটার ওয়েতে ডেসক্রাইব করি, আমরা টেরিডোফাইটের রুট এপেক্স এবং সুট এপেক্সকে বেটার ওয়েতে ডেসক্রাইব করি। কোন দিয়ে? আমরা কি দিয়ে ডেসক্রাইব করতে পারি? আমরা ওই এপিক্যাল সেল থিওরি দিয়ে। আবার টেরিডোফাইটে আমরা কিছু কিছু টেরিডোফাইট পাবো, আমরা সেই লেপ্টোস্পোরেঞ্জিয়া টিউস্পোরেঞ্জিয়েটের গল্প পড়েছিলাম, কিছু কিছু টেরিডোফাইট পাবো যেখানে বাবা সত্যি এপিক্যাল সেল নেই, গ্রুপ অফ সেলস রয়েছে। ঠিক আছে, তো সেটাকে আমরা টিউনিকা কর্পাস দিয়ে ব্যাখ্যা করি, কিন্তু টিউনিকা কর্পাস দিয়ে ব্যাখ্যা করা হয় জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের সুট এফেক্টসকে। ঠিক আছে, টেরিডোফাইটটাকে আমরা তেমন কিছু ধর্তব্যের মধ্যে ধরছি না, তবুও বলবো। ঠিক আছে, আমরা রুট এপেক্সের কথায় আসি, যে রুট এপেক্সে আমরা কি ব্যাখ্যা করছি? আমরা ব্যাখ্যা করছি যে আমরা জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের আমরা রুট এপেক্সকে ব্যাখ্যা করছি। তো আমরা দেখতে পাবো যে জিমনোস্পার্ম, কার কথা? জিমনোস্পার্মের রুট এপেক্সে কি দেখতে পাবো যে এরকম দুটো গ্রুপ অফ ইনিশিয়ালস রয়েছে, তারা নাকি কি তৈরি করে? গোটা রুটটা তৈরি করে। আচ্ছা, আমরা অ্যাঞ্জিওস্পার্মকে আমরা দুভাগে ভেঙে নিলাম, একটাকে আমরা লিখলাম ডাইকট, আর একটাকে আমরা কি লিখলাম? মোনোকট। কি লিখলাম? মোনোকট। ঠিক আছে, জিমনোস্পার্মে কতগুলো লেয়ার পাবো? বা দুটো লেয়ারের মেরিস্টেমেটিক সেল পাবো, দুটো লেয়ারের মেরিস্টেমেটিক, দুটো লেয়ারের মেরিস্টেমেটিক সেলের দুটো লেয়ার পাবো। ঠিক আছে, আমরা ডাইকটের ক্ষেত্রে তিনটে লেয়ার পাবো। কতগুলো লেয়ার পাবো? তিনটে লেয়ারের মেরিস্টেমেটিক সেল। মোনোকটের ক্ষেত্রেও আমরা কতগুলো পাবো? তিনটে লেয়ারের মেরিস্টেমেটিক সেল। ঠিক আছে, বক্তব্য হচ্ছে এই তিনটে লেয়ারের মেরিস্টেমেটিক সেল আলটিমেটলি তারা কি তৈরি করবে? তিনটে হিস্টোজেন তৈরি করবে। এখানেও হিস্টোজেন তৈরি করবে, ওখানেও হিস্টোজেনই তৈরি করবে। আমি তোমাদের বলেছিলাম যে মেরিস্টেমেটিক সেল আগে আছে, মেরিস্টেমেটিক সেলগুলো ডিভাইড করে মেরিস্টেমেটিক সেলের যে ডিসেন্ডেন্টসগুলো তাদেরকে নিয়েই হিস্টোজেন তৈরি হয়। ঠিক আছে, তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে হিস্টোজেন তিনটা করেই তৈরি হোক, কিন্তু প্রাথমিকভাবে কতগুলো মেরিস্টেমেটিক সেল হিস্টোজেনটা তৈরি করে দেয় তার গল্প বলছি। যে কি বলছে, জিমনোস্পার্মের ক্ষেত্রে দুটো লেয়ারের মেরিস্টেমেটিক সেল আছে, আর ডাইকট এবং মোনোকটের ক্ষেত্রে তিনটা তিনটা, মানে অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে কতগুলো লেয়ারের মেরিস্টেমেটিক সেল আছে? তিনটে লেয়ারের। মোদ্দা কথা যে আমরা জিমনোস্পার্ম বলো বা ডাইকট বলো, আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখব যে এখানে নাকি রুট ক্যাপ ফর্মেশন হয়। কি হয়? কি হয়? রুট ক্যাপ ফর্মেশন হয়। এবং রুট ক্যাপ ফর্মেশন কে করে? যেটা আউটার মোস্ট লেয়ার। কে করে? যেটা আউটার মোস্ট লেয়ার, আমি একটু ছবি আঁকবো, আউটার মোস্ট লেয়ার সেই নাকি কি তৈরি করে? রুট ক্যাপ। মনে করো এইরকম আছে, তো এইরকম মনে করো এই একটা লেয়ার আছে, কথাটা বোঝাতে পেরেছি? এটা হচ্ছে একটা লেয়ার, আর এটা হচ্ছে সেকেন্ড লেয়ার। ঠিক আছে, তাহলে এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। আমি এইরকম আঁকছি। ঠিক আছে, এখানে কি আছে? এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, দেখো এটা একটা লেয়ার, আমি আঁকছি। এটা হচ্ছে আরেকটা লেয়ার, এটা হচ্ছে আরেকটা লেয়ার, খুব বাজে আঁকছি। আর এটা হচ্ছে আর একটা লেয়ার, তাই তো? এটা হয়ে গেল আমার কত? আমি একটু এই কালিতে আঁকি। এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 3। তো আউটার মোস্ট লেয়ার কোনটা? আউটার মোস্ট লেয়ার এই একটা, বাইরেটা, এটারও একটা, এই নাকি কি তৈরি করে? রুট ক্যাপ তৈরি করে। বোঝা গেছে? দুই ক্ষেত্রে, শুধু রুট ক্যাপ তৈরি করে না, আউটার মোস্ট লেয়ারটা রুট ক্যাপ প্লাস কি করে? রুটের যেটা এপেক্স সেটাও তৈরি করে। ঠিক আছে, এই মোনোকটের ক্ষেত্রে এসে আমরা একটা জিনিস দেখব, অদ্ভুত জিনিস, যে এই যে আউটার লেয়ারটা, আমি শুধু এটার পড়ানোর জন্যই পড়াচ্ছি, যে আউটার মোস্ট লেয়ারটা, ঠিক আছে, আউটার মোস্ট লেয়ারটা ইট প্রডিউস অনলি রুট ক্যাপ। এ নাকি শুধুমাত্র কি তৈরি করে? রুট ক্যাপ তৈরি করে, বাকি অংশটা অন্য কেউ করে, শুধু রুট ক্যাপ তৈরি করে। তো আমরা বলি যে রুট ক্যাপ তো 3 জায়গাতেই তৈরি হয়, কিন্তু মোনোকটের ক্ষেত্রে কি বলছে? রুট ক্যাপের একটা কি রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট অরিজিন রয়েছে। কি রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট কি রয়েছে? ইন্ডিপেন্ডেন্ট কি রয়েছে? একটা অরিজিন রয়েছে। ঠিক আছে, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে মোনোকটের ক্ষেত্রে রুট ক্যাপ ইন্ডিপেন্ডেন্টলি অরিজিনেট হয়, এবং বলছে যে এখানে আরেকটা হিস্টোজেন তৈরি হয় স্পেশাল, দ্যাট ইজ ফোর্থ হিস্টোজেন। কি? আরেকটা হিস্টোজেন তৈরি হয়, সেই আরেকটা হিস্টোজেনের নাম হচ্ছে
ক্যালিপ্ট্রোজেন। বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি নাম? ক্যালিপ্ট্রোজেন। এই অ্যাকচুয়ালি আউটার মোস্ট লেয়ারটা সে নাকি 4 নম্বর হিস্টোজেনকে দেয়, যার নাম হচ্ছে ক্যালিপ্ট্রোজেন। বাকি সব ক্ষেত্রে কি 3টা করে হিস্টোজেন আছে। রুট ক্যাপও তৈরি হয়, রুট ক্যাপটা কি আউটার মোস্ট লেয়ার থেকে তৈরি হয়, কিন্তু শুধু রুট ক্যাপ তৈরি হয় না, রুট ক্যাপের সাথে রুট এপেক্সের বাকি পার্টও তৈরি হয়। মনোকটের ক্ষেত্রে আমরা দেখবো যে না না না, শুধু রুট ক্যাপ তৈরি হয়েছে, অনলি রুট ক্যাপ তৈরি হয়েছে আউটার মোস্ট লেয়ারটা, ঠিক আছে? তো সেটা হচ্ছে ক্যালিপ্ট্রোজেন। আমার ক্লিয়ার? আমি আরেকটা কথা বলবো, রুট এপেক্সটা পড়ে আমাকে একটু প্লাস্টোক্রনটা মনে করাবে, আমি যদি ভুলে যাই বলতে, ঠিক আছে? এরপরে আমরা আরেকটা ঘটনা পড়বো, যে এই রুট এপেক্সের মধ্যে আমরা অদ্ভুত একটা জিনিস দেখতে পাই, বিশেষ করে কোনখানে? মেজের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? মেজের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, যে এইরকম যে সেলগুলো রয়েছে, মনে করি এরকম রুট এপেক্সটাকে যদি এরকম উল্টো করে দেখি, তাহলে এইরকম কতগুলো সেল দেখতে পাবো উপর থেকে টপ ভিউতে। মানে রুটটাকে এরকম উল্টো করে, এটা রুট এপেক্স, ঠিক আছে? এটা রুট এপেক্স। রুট এপেক্সটা এইরকম ছিল, সেটাকে আমি এইরকম করেছি। এরপর তোমাকে এইখানে আমি চোখ রাখতে বলেছি, তুমি দেখছো, তুমি দেখতে পাচ্ছ সেল। তো তুমি কি দেখতে পাবে? যে এরকম এক গাদা সেল রয়েছে মাথাতে, মাথাতে এরকম এক গাদা সেল রয়েছে। কি দেখতে পাবে? কিছু মাঝখানে কিছু সেল রয়েছে, বাই সাইডের সেলগুলো ঠিক আছে, মাঝখানের সেলগুলো কিছু সেল রয়েছে, যে সেলগুলো, যে এদের সেল ডিভিশন, ঠিক আছে, সেল ডিভিশনের যেটা রেট, সেটা বড় স্লো, সেটা বড় স্লো, ঠিক আছে? খুব রেয়ারলি ডিভাইড হয়, ঠিক আছে? রেয়ারলি তারা ডিভিশনে পার্টিসিপেট করে, রেয়ারলি ডিভিশনে পার্টিসিপেট করে, ঠিক আছে? তো এই যে জায়গাটায়, এটাকে আমরা একটা নাম দিয়েছি, যার নাম হচ্ছে কুইজেন্ট সেন্টার, যার নাম দিয়েছে কি? কুইজেন্ট সেন্টার। কুইজেন্ট সেন্টারের সেলগুলো কি দেখায় একটু ভালোভাবে বললে? লো মাইটোটিক অ্যাক্টিভিটি দেখায়। তারা মাইটোসিস কোষ বিভাজন, মানে কোষ বিভাজন, লো মাইটোটিক অ্যাক্টিভিটি দেখায়, যে তারা মাইটোসিস প্রপারলি করে না। এই জায়গাটার নাম হচ্ছে কুইজেন্ট সেন্টার। বোঝাতে পেরেছি? ঠিক আছে, হ্যাঁ, এটার নাম হচ্ছে কুইজেন্ট সেন্টার। আমার ক্লিয়ার? স্যার ওই জায়গাটা আরেকটু বলুন। কোনটা? কুইজেন্ট সেন্টার সেল ডিভিশন যে হ্যাঁ, রেটটা স্লো কি হচ্ছে, বলছে? মানে কোন একটা জায়গাটায়? সেন্ট্রাল এরিয়া, সেন্ট্রাল এরিয়া অফ রুট এপেক্স। রুট এপেক্সের যেটা সেন্ট্রাল এরিয়া, এই যে দেখো, তোমাকে আমি উপর থেকে চোখ নিয়ে দেখতে দেখিয়েছি, তাহলে তুমি দেখতে পাবে যে সব জায়গাটা নয়, শুধু সেন্ট্রাল এরিয়াটা। বাকি যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাই ঠিক আছে, শুধু ওই নীল দাগ দেওয়া জায়গাটাই কি দেখতে পাচ্ছি, যে একটু লো মাইটোটিক অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, ব্যাস। দিস ইজ ইয়োর, কি বলো তো, কুইজেন্ট সেন্টার। ক্লিয়ার আমার কথাটা? আচ্ছা, আরেকটা থিওরি আছে। ওটা কি শুধু স্যার, ওটা কি শুধু মেজের ক্ষেত্রে না, দেখতে হবে? আরও কিছু প্ল্যান্টে দেখা যায়, ঠিক আছে? অ্যাগেবের ক্ষেত্রে দেখা যায়, কিছু কিছু প্ল্যান্টে দেখা যায়, কিন্তু এইটা মেজি হচ্ছে ক্লাসিক্যালি দেখা যায়, বুঝা গেছে? বাকি যে প্ল্যান গুলো, মোটামুটি তাদের এই ক্ষেত্রে দেখা যায় জায়গাটা। না তাহলে? না না, সবার ক্ষেত্রে দেখা যায় না, আচ্ছা আচ্ছা। সবার ক্ষেত্রে দেখা যায় না। আমি লিখিনি কোথাও। আচ্ছা, মেজ লিখেছি, এই যে লিখেছি তো, এই যে। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ, লেখা আছে। ঠিক। না না, সবার ক্ষেত্রে একটা কমন ফিচার নয়, হয়েছে? এরপরে নেক্সট একটা থিওরি বলছি, যেও নাকি রুট এপেক্সকে ডেসক্রাইব করে। এটা থিওরি বলা উচিত না, তো কি বলছে? দুটো রিজিয়ন আছে, একটার নাম হচ্ছে কর্পার, আরেকজনের নাম হচ্ছে কাপ্পে, ঠিক আছে? তো কর্পার এবং কাপ্পে বলে নাকি কি রয়েছে, দুটো রিজিয়ন রয়েছে। বলছে এইরকম যদি রুটটা হয়, ঠিক আছে, তো রুটের তিনি কি ভাগ করেছেন, যে যে ওই কর্পার এবং কাপ্পে বলে দুটো রিজিয়ন রয়েছে, ঠিক আছে? দুটো রিজিয়ন মানে হচ্ছে একটা আউটার রিজিয়ন, একটা ইনার রিজিয়ন। আমার বক্তব্য হচ্ছে, যেটা আউটার রিজিয়ন, আমি একটু ভালো করে বলি, মানে আমি কেমনভাবে মনে রাখি, আমি ভুলে যাই মাঝে মাঝে, যে কোনটা কর্পার কোনটা কাপ্পে, এটা গুলিয়ে যেতাম। তো ঠিক আছে, আমরা কি করব, মনে রাখার জন্য আমরা কি করব, যে কেমন করে আছে কর্পার এবং কাপ্পে, মানে প্রথমে যেটা ভেতরের ইনার দিকের, ইনার সাইডের জোন, এটা হচ্ছে আমি ইনার, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আউটার। তো আমি কেমন করে মনে করি, এইরকম করেই লেখা আছে কর্পার এবং কাপ্পে। কর্পারটা ইনার, কাপ্পেটা হচ্ছে আউটার। পরিষ্কার বোঝা গেছে? তো কর্পার এবং কাপ্পে বলে দুটো তারা রিজিয়ন দেখলো, ঠিক আছে? এবং দেখলো যে এখানের এই দুটো রিজিয়নে সেল ডিভিশন, ঠিক আছে, বলা ভালো সেল ডিভিশন, বা আমি এখানে একটু আমার কথা, যে ওয়াল ফরমেশন, যে সেল ডিভিশনের সময় যখন ওয়াল ফরমেশনের প্যাটার্ন, ওয়াল ফরমেশনের প্যাটার্নটা একটু কি রয়েছে, ডিফারেন্ট। কি তারা দেখতে পেল, যে এই যে দুটো রিজিয়ন রয়েছে, সেখানে ওয়াল ফরমেশনটা কেমনভাবে হয়, একটু ভালো করে জানো তোমরা, যে এখানে টি ডিভিশন বলা হয় এটাকে, হ্যাঁ? যে কি দেখতে পাই, যে মনে করো এরকম একটা সেল রয়েছে,
তো এই সেলটা প্রথমে কি করলো, সে ডিভাইড করলো, ঠিক আছে। ডিভাইড করার পর সে দুটো সেল তৈরি করলো, একটা উপরের দিকে একটা নিচের দিকে। এরপরে যে নেক্সট ওয়ালটা মানে দ্যাট ইজ এ সেকেন্ড ওয়াল, যে ফার্স্ট ওয়ালটা কীরকম পড়লো সেটা দেখা যাচ্ছে, সেকেন্ড ওয়ালটা কোনটাই পড়বে, সেকেন্ড ওয়ালটা কোন দিকে পড়বে, যদি ওপরের সেলে পড়ে তাহলে একরকম হবে, যদি নিচের সেলে পড়ে একরকমের হবে। কি হলো যে প্রথমের কি হলো যে সেকেন্ড ওয়ালটা পড়লো সেটা ভার্টিক্যাল, সেটা কি, সেটা ভার্টিক্যাল। আমি লিখে দিচ্ছি বাবা, ফার্স্ট ওয়ালটা হচ্ছে ট্রান্সভার্স বা হরাইজন্টাল যাই বলো, ঠিক আছে। ফার্স্ট ওয়ালটা হচ্ছে ট্রান্সভার্স, সেকেন্ড ওয়ালটা হচ্ছে ভার্টিক্যাল। এবার সেকেন্ড ওয়ালটা কোথায় পড়বে তার উপর গল্প, যে সেকেন্ড ওয়ালটা যদি কি হয় ওপরের সেলে পড়ে, কোনটা, আপার সেলে পড়ে, কোনটা পড়ে, আপার সেলে, ওপরের দিকে সেলটা হয়, তাহলে ডিভিশনটা হয় টি, ঠিক আছে। আর এই সেকেন্ড ওয়ালটা যদি কোথায় পড়ে, নিচের সেলটায় পড়ে, আমি এই কালারে দেখাচ্ছি, দেখো নিচের সেলে পড়ে, কোথায় পড়ে, যে লোয়ার সেলটায় পড়ে, ঠিক আছে, বা বটম সেলটাই পড়ে, লোয়ার বা বটম সেলটাই পড়ে, ঠিক আছে, তখন সেটা কি হয়ে গেল, ইনভার্টেড টি, কি হয়ে গেল, ইনভার্টেড টি। বোঝাতে পেরেছি? হ্যাঁ। তো বলছে কর্পার রিজিয়ন মানে কোনটা, যে এই ইনার কর্পার রিজিয়ন, এটা ইনভার্টেড ডি, কর্পার রিজিয়ন এটা ইনভার্টেড ডি, আর কাপ্পে রিজিয়নে এটা কি, নর্মাল টি। এই একটা স্পেশাল প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যে ইনার সাইডে কি হয় ইনভার্টেড টি লাইক ডিভিশন হয়, আর আউটার সাইডে কি হয় কাপ মানে শুধু টি এর মতন ডিভিশন হয়, ঠিক আছে। এটার নাম হচ্ছে কর্পার কাপ্পে থিওরি, এটার নামই হচ্ছে কি, কর্পার কাপ্পে থিওরি, ঠিক আছে। ঠিক, চলো আজকে এখানেই আমি পড়ানো শেষ করছি, একটা সেকশন আমাদের পড়ানো হলো, নেক্সট দিন আমরা কি শুরু করব, নেক্সট দিন আমরা পার্মানেন্ট ইস্যু শুরু করব। বোঝা গেছে? কারো কোথাও অসুবিধা আছে বলো, রয়েছে কারো কোথাও অসুবিধা নাই তো? চলো আমি রেকর্ডিংটা অফ করছি তাহলে।